বোতলে বন্দি থাকা সুন্দরী পরীটাকে আমি কিভাবে উদ্ধার করেছিলাম এবং একটা সময় আমি তার প্রেমে পড়ে যাই, কিন্তু সে কি আমার ভালোবাসা গ্রহণ করেছিল, সমস্ত কিছুই আজকের পর্বে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ঘটনাটি শুনুন। আমি যখন আমার জালটি নদীর পানি থেকে আমার নৌকোর উপর উঠাই, তখন আমার জালের মধ্যে একটা কাচের বোতল দেখতে পাই। এই কাচের বোতল দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই, কেননা এই বোতলের মধ্যে একটা নীল আলো কিছু সময় জ্বলতেছিল এবং কিছু সময় পর নিভে যাচ্ছিল। আমি অনেকটাই ভয় পেয়ে যাই। তবে আমি যখন সাহস নিয়ে বোতলটা ভালোভাবে লক্ষ্য করি, তখন আমার মনে হচ্ছিল একটা জোনাকি পোকা ভিতরে আটকে আছে। আমি তখন ভাবলাম এই নদীর পানিতে জোনাকি পোকা আটকে রেখে বোতলটা আবার কে ফেলে দিল। তখন আমি মনে করছিলাম ছোট ছেলে মেয়ে হয়তো দুষ্টমি করে বোতলের মধ্যে জোনাকি পোকা ভরে সেটাই পানিতে ফেলে দিয়েছে। আমি তখন ভাবতে লাগলাম অসহায় প্রাণীটিকে এইভাবে বোতলবন্দি করে কারা যে ফেলে দিল, যাই আমি এটাকে মুক্ত করে দেই। যখন আমি বোতলটা হাত দিলাম, তারপর যখন বোতলের সিপিটা খুলে দিলাম, তখন মুহূর্তের মধ্যে সেই বোতল থেকে নীল আলো আরো বেশি পরিমাণ জ্বলতে শুরু করলো এবং চারিদিকে প্রজ্বলিত আলো বিচ্ছুরণ হচ্ছিল। তখন আমি বোতলটা দ্রুত নৌকোর উপর রেখে পিছনের দিকে চলে আসলাম। তারপর আমি লক্ষ্য করলাম সেই বোতল থেকে একটা সাদা ধুয়ো উপরের দিকে উঠতে শুরু করলো। তার কিছু সময় পর বোতলটি থেকে নীল আলোর শিখা ক্রমান্বয়ে উপর দিকে উঠতে শুরু করলো। চারিদিকে নীল আলোতে আলোকিত হয়ে উঠলো। এ যেন এক আলোকসজ্জা। মনে হচ্ছিল রাতের বেলা রংধনু যেন আমার কাছে নেমে এসেছে। লাল নীল আলোতে চারিদিকে আলোকসজ্জায় পরিণত হয়েছে। তার কিছু সময় পরেই বোতল থেকে ধাম করে নীল আলোটি বেরিয়ে আসলো এবং একটা সুন্দরী মেয়ের আকৃতি নিয়ে আমার নৌকোর উপর দাঁড়িয়ে গেল। আমি তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাই। আমি নৌকার আরো পিছনের দিকে চলে আসি। তখন আমার মাথায় অন্য কোনো চিন্তা আসলো না। আমার মাথায় শুধুমাত্র একটা চিন্তাই আসলো, আমাকে যে করেই হোক এখান থেকে পালাইতে হবে। আমি যখন নৌকার অপোজিটে ঘুরে লাফ দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে লাফ দিয়ে সাঁতরে আমি নদীর পাড়ে উঠবো, ঠিক তখনই সেই মেয়েটি আমাকে ডাকলো, এই তুমি কোথায় যাচ্ছ, দাঁড়াও। আমি তখন তার দিকে ফিরে তাকালাম। আমি দেখতে পাইলাম অপরূপ সৌন্দর্যের অধিকারী সেই মেয়েটি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথমবার আমি তার মুখের দিকে তাকাই এবং তার চেহারা দেখে আমি হতভম্ব হয়ে যাই। আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে কখনোই দেখি নাই। মানুষ এরকম সুন্দর হতে পারে আমার ধারণার বাইরে। তারপর সে আমাকে বলল, এই তুমি ভয় পাচ্ছ কেন? তখন আমি বললাম, আপনি কে? তারপর সে আমাকে বলল, আমি একটা পরী। আমি তখন আরো ভয় পেয়ে যাই, কেননা এইরকম অলৌকিক ঘটনা আমার সাথে জীবনেও ঘটে নাই। আজ এত বছর যাবৎ আমি মাছ ধরি, কিন্তু কখনোই এরকম অলৌকিক ঘটনার সাক্ষী আমি হই নাই। তখন আমি তাকে বললাম, আপনি কোথা থেকে এখানে আসলেন? প্লিজ, আমার কোনো দোষ নাই, আমারে মাইরেন না। আমার মার একমাত্র সন্তান আমি, আমার আর কেউ নাই। আমার মা ছাড়া, আমার মার আমি ছাড়া কেউ নাই, আমার কোনো ক্ষতি কইরেন না। সে আমাকে বলল, তোমার কোনো ভয় নেই, তুমি তো আমাকে রক্ষা করলা, তুমি শান্ত হয়ে বসো, আমি তোমার সাথে একটু কথা বলি। আমি তখন মনের মধ্যে একটা সাহস পাই। আমি তখন ভাবলাম, আমি তো এর কোনো ক্ষতি করি নাই, তাহলে তো সে আমার কোনো ক্ষতি করার কথা না। সে আমাকে কি বলতে চায় তাহলে সেটা আমি শুনি। তখন আমি বললাম, আচ্ছা বলেন, কি বলবেন? সে আমাকে বলল, তুমি আমাকে মুক্তি করেছো, জানো তুমি আমার কত বড় উপকার করলা? আমি বললাম, আমি আপনার কিভাবে উপকার করলাম? সে আমাকে বলল, আমি দীর্ঘ বছর যাবৎ এই বোতলের মধ্যে বন্দী ছিলাম। আমি শুধুমাত্র প্রতীক্ষায় ছিলাম কখন আমার বোতলের মুখোটা খুলে যায়, আমি তখন এই বোতল থেকে বের হব। তুমি জানো, আজ 20টি বছর পর এই পৃথিবীর আলো আমি দেখতে পাইলাম। আমি বললাম, আপনার কথা আমি কিছুই বুঝতেছি না, কিছুই তো মাথার মধ্যে ঢুকতেছে না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? তখন সে আমাকে বলল, আজ থেকে 20 বছর আগে আমি, আমার বাবা, আমার মা সহ আমরা পৃথিবীতে ঘুরতে আসি। আমি তখন খুবই ছোট ছিলাম। আমরা আনন্দে ঘুরতেছিলাম, কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। আমরা যখন মনের আনন্দে পৃথিবীর পরিবেশটা উপভোগ করতেছিলাম, ঠিক কিছু সময় পর অনেক বেশি পরিমাণ বাতাস আমাদের দিকে ধেয়ে আসে এবং সেই বাতাস আমাদেরকে টেনে নিয়ে একটা জায়গায় নিয়ে যায়। আমাদেরকে আশ্রয় ফেলে একটা কবিরাজের বাড়ির সামনে। আমরা যখন সেই কবিরাজের বাড়িতে আশ্রয় পড়ি, তখন সেই কবিরাজ আমাদের 3 জনকে বন্দি করে। তখন আমার বাবা মা সেই কবিরাজকে বলেছিল, আমাদের কি অপরাধ, আমাদেরকে কেন বন্দি করলেন? তখন সেই কবিরাজ আমাদেরকে জানায়, আমাদের শরীরের বাতাসে নাকি একটা ছোট বাচ্চা অসুস্থ হয়ে যায়, আর যার কারণেই সেই অপরাধে আমাদেরকে বন্দি করে ফেলছে। তখন আমার বাবা বলছিল, আমাদেরকে ছেড়ে দিন, আমাদের অসাবধানতা বশত হয়তোবা আমাদের শরীরের বাতাস কোনো মানব জাতির উপর পড়েছে, আমরা ইচ্ছা করে এই ক্ষতিটা করিনি, আমরা এই পৃথিবীতে আসছি একটু বেড়াইতে,
একটু ঘুরতে, আমাদেরকে ছেড়ে দিন, আমরা এখনই আমাদের রাজ্যে চলে যাব। কিন্তু সেই কবিরাজ কোনো কথাই আমাদের শোনেননি। তখন আমাদের তিনজনকে 3টা বোতলের মধ্যে বন্দি করে ফেলে। তারপর 3টা বোতল 3 জায়গায় পুঁতে ফেলে। আমি জানি না আমার বাবা মাকে কোন জায়গায় মাটির নিচে পুঁতে ফেলেছে, তারা কি আজও জীবিত আছে আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যে বোতলে বন্দি করেছিল সেই বোতলটি নিয়ে এই নদীর পাড়ে সেই লোকটা চলে আসে। তারপর নদীর পাড়ের পাশেই মাটির নিচে সেই বোতলটি পুঁতে রেখে দেয়। আমি অন্ধকারের মধ্যে অনেক কান্নাকাটি করি, কিন্তু কেউ আমাকে উদ্ধার করেনি। এভাবে দীর্ঘ বছর কেটে গেল। আমি এই মাটির নিচে বোতলবন্দি হয়ে 15টি বছর কাটিয়ে দিলাম। তারপর আমি দেখতে পেলাম এই নদীর পাড় আস্তে আস্তে ভাঙতে শুরু করে। পানির স্রোতের কারণে নদীর পাড় আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমার বোতলের কাছে পৌঁছায়। একটা পর্যায়ে বোতলের কাছে যে সকল মাটি ছিল সেগুলো ভেঙে পানির মধ্যে পড়ে যায়, এবং সেই মাটির সঙ্গে সঙ্গে আমি যে বোতলে বন্দি ছিলাম সেই বোতলটিও পানির মধ্যে পড়ে যায়। আমি কিছুটা আশার আলো দেখতে পাই। আমি তখন সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই। আমি তখন নতুন করে বাঁচার জন্য আলো দেখতে পাই। তখন আমি পানির মধ্যে পড়েছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম অসংখ্য মাছ আমার কাছে এসেছে। আমাকে মুক্ত করার জন্য তারা চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই তারা বোতলের মুখোটা খুলতে পারতেছিল না। আমি আরো 5টি বছর এখানে কাটিয়ে দেই। এই পানির নিচে বোতলের মধ্যে আটকে থেকে আমি ভাবতেছিলাম কেউ যদি আমাকে মুক্তি করে দিত তার কাছে আমি চিরঋণী থাকতাম। কিন্তু এটা তো কোনো পুকুর না। যদি পুকুর হইতো তাহলে পানি শুকিয়ে কেউ না কেউ এই বোতলের মুখোটা খুলে ফেলতো। এটা তো একটা নদী, এই নদীর তলদেশে কেউ তো কখনো পৌঁছায় না। যাই হোক, আজ 20টি বছর পর আমি দেখতে পাই আমার বোতলটি পানি থেকে উপরের দিকে উঠতেছে। তখন আমি ঘুমিয়েছিলাম। যখন বোতলটি ঝাঁকি দিয়ে ওঠে তখন আমার ঘুম ভেঙে যায়। আর ঠিক তখনই আমি বুঝতে পারতেছিলাম আমি যে বোতলে আটকে আছি সেই বোতলটি পানি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তারপরে আমি দেখতে পাই আমি পানি থেকে জালের মধ্যে আটকে আছি। আমি চিৎকার করি, কিন্তু আমার কণ্ঠ তুমি কিছুতেই শুনতে পাওনি। তখন আমি আলোর মাধ্যমে তোমাকে সিগন্যাল দেই যাতে করে তুমি বোতলটির মুখাটা খুলে দাও, এবং একটা সময় তুমি সেটাই করলা। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তুমি আমাকে নতুন করে জীবন দিয়েছো। আমি তখন তাকে বললাম, ও আচ্ছা, তাহলে এই কাহিনী। আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে মুক্ত করে দিলাম, তাহলে আপনি যান। আমি একটু মাছ ধরবো। আজকে কেন যেন মাছ পাচ্ছি না। আমি যদি মাছ না নিয়ে যাই তাহলে তো না খেয়ে থাকতে হবে। আমার মা আমার জন্য অপেক্ষায় আছে, কখন মাছ নিয়ে যাব, তারপর এটা রান্না করবে, তারপর আমরা রাতের খাবার খাবো। সে আমাকে বলল, আমি কোথায় যাব আমি জানি না। এই পৃথিবীতে আমরা যখন এসেছিলাম সেটা আজ থেকে 20 বছর আগে। তখন আমি অনেক ছোট ছিলাম। কোন রাস্তা দিয়ে এই পৃথিবীতে আসছি আমার কিছুই মনে নেই। আমার বাবা মা কোথায় আছে আমি জানি না। এই পৃথিবীতে আমি কিভাবে বেঁচে থাকবো এটাও আমি জানি না। আপনি তো আমার অনেক বড় উপকার করলেন। আপনি কি দয়া করে আমাকে আর কিছু সময় আপনার সাথে রাখবেন? মানে আর কয়েকদিন আমাকে আপনার কাছে আশ্রয় দিবেন? আমি কথা দিচ্ছি আমি কিছুটা স্বাভাবিক হয়েই আপনার থেকে চলে যাব। আমি তখন তাকে বললাম, না, আপনাকে কিভাবে আমার কাছে আশ্রয় দেব বলুন তো? আমাদের বাড়ির অবস্থা ভালো না। আমরা একটা ভাঙাচুরো বাড়িতে থাকি। আমার মা আর আমি থাকি। সেখানে আপনি কিভাবে থাকবেন? আর আমি না হয় আপনাকে ভয় পাইলাম না, কিন্তু আমার মা আপনাকে দেখলে অনেক ভয় পাবে। কাজেই আপনি চলে যান, আপনার জন্য এটাই ভালো হবে। তখন সেই পরীটি আমাকে বলল, না, কোনো সমস্যা হবে না। আমি অদৃশ্য অবস্থায় থাকবো। শুধুমাত্র আপনি আমাকে দেখতে পাবেন, আর কোনো মানব জাতি আমাকে দেখতে পাবে না। আমি কোথায় যাব বলুন? আমি তো বাবা মা হারা। আমি জানি না এই পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয়। আমাকে একটু সাহায্য করুন। কয়েকদিনের মধ্যে আমাদের রাজ্যে ফিরে যাওয়ার রাস্তা আমি আবিষ্কার করে ফেলবো। ততদিন আমাকে একটু আশ্রয় দেন। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে থাকেন, কিন্তু কখনোই আমার সামনে ভয়ঙ্কর রূপে আসবেন না, আর আপনাকে যাতে কেউ দেখতে না পায়। আর আমার মা তো বটেই, আমার মার সামনে যেন আপনি কখনোই না আসেন। সে আমাকে বলল, আমাকে কেউ দেখতে পাবে না, আমি প্রমিস করলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে বসেন, আমি কিছু মাছ ধরি। তারপর আমি আবারও আমার খেয়াও জাল নিয়ে নদীর কিনারা দিয়ে মাছ ধরতে শুরু করলাম। আজকে কেন যেন খুব একটা মাছ পাচ্ছিলাম না। ততক্ষণে রাত 9টা। আমি নদীতে এসেছিলাম মাগরিবের আজান দেওয়ার একটু পরে। আমার আসার কথা ছিল বিকেলবেলা। কোনো একটা কাজে আটকে যাওয়ার কারণে আমি বিকেলবেলা আসতে পারিনি। আমি যখন বাড়িতে ফিরি তখন মা বলতেছিল, রাত্রে কি দিয়ে ভাত খাবি? শাকসবজি তো কিছুই নেই, নদীতে যেয়ে 4টা মাছ ধরে আন।
তারপরে আমি মার কথা মতো আমার নৌকা নিয়ে এই নদীতে চলে আসি। বলে রাখা ভালো বন্ধুরা, নদীর পাড়ের পাশেই আমাদের বাড়ি, কাজেই এই নদী থেকেই মাছ ধরেই আমরা জীবিকা নির্বাহ করি। তো যাই হোক, মাছ ধরতে ধরতে আমি বেশ কিছু মাছ ধরে ফেললাম। আমি তখন তাকে একটা কথা জিজ্ঞেস করলাম। আমার মাথার মধ্যে হুট করেই এই কথাটা চলে আসলো। আমি তখন ভাবতেছিলাম, এই পরীটি 20 বছর যাবৎ বোতলে বন্দি ছিল, তার কি কোনো ক্ষুধা লাগেনি? আমি তখন তাকে বললাম, আচ্ছা আপনি যে 20 বছর যাবৎ এই বোতলের মধ্যে বন্দি ছিলেন, আপনার কি ক্ষুধা লাগে না? সে আমাকে বলল, হ্যাঁ আমি খুবই ক্ষুধার্ত, কিন্তু এই 20টি বছর আমি অনেক কষ্টে ছিলাম, এখন আমি খুবই ক্ষুধার্ত। তখন আমি বললাম, আপনি এখন ক্ষুধার্ত, আচ্ছা আপনি কি খান বলুন তো, আপনি কি ভাত খান? সে আমাকে বলল, আমরা ভাত খাই না, আমরা কাঁচা মাছ এবং কাঁচা জাতীয় মাছ মাংস খেতে পছন্দ করি। তখন আমার কাছে মনে হলো এই পরীটিকে কিছু খেতে দেওয়া উচিত। কি আর খেতে দেব, আমার কাছে মাছ আছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা আপনি কি মাছ খাবেন? আমার কাছে অনেক মাছ আছে, আপনি কিছু মাছ খান। সে আমাকে বলল, খাবো? আমি তাকে বললাম, হ্যাঁ আপনি নিশ্চিন্তে খেতে পারেন। তারপর আমি আমার মাছ ধরার থলেটা তার কাছে এগিয়ে দিলাম। সে আমার থেকে কিছুটা আড়াল হয়ে কাঁচা মাছ চিবে চিবে খেতে শুরু করলো। সে মনে প্রাণে সকল মাছই খেয়ে ফেললো। আমি তাকে কোনো কথা বললাম না। তারপর সে আমাকে আমার পাত্রটা ফিরিয়ে দিল। সে যেন তৃপ্তির একটা ঢেকর তুলল। কতদিন পর সে কাঁচা মাছ খেয়েছে, তার পেটটা মনে হয় ভরেই গিয়েছে। আমি তখন বললাম, আপনার পেট ভরেছে? সে আমাকে বলল, হ্যাঁ আমার মোটামুটি পেট ভরে গিয়েছে। তারপর সে আমাকে বলল, আপনার তো সবগুলো মাছই আমি খেয়ে ফেললাম, বাড়িতে কি নিয়ে যাবেন? তখন আমি বললাম, সমস্যা নেই, আমি আবারও মাছ ধরতেছি। আমি আরও 30 মিনিট মাছ ধরলাম। 30 মিনিটের মধ্যে আমি যতগুলো মাছ ধরেছি, এই মাছ দিয়ে আমি এবং আমার মার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কাজেই আমি আনুমানিক রাত 9:30টার দিকে তাকে বললাম, আমরা এখন বাড়ি ফিরবো। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চলেন। তারপর নৌকা বইতে বইতে আমি যেখানে নৌকা রাখি সেখানে চলে গেলাম। তারপর নৌকাটি বেঁধে আমি পাড়ে নামলাম, সেও আমার সাথে সাথে পাড়ে নামলো। আমি তাকে বললাম, আচ্ছা আপনি অদৃশ্য অবস্থায় থাকেন। সে বলল, আমি এখন অদৃশ্য অবস্থায় আছি, শুধুমাত্র আপনি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না। আমি বললাম, ঠিক আছে, তাহলে আপনি আমার পিছু পিছু আসুন। তারপর অন্ধকার রাত্রে একটা সময় আমি আমার বাড়ির উঠানে পৌঁছাইলাম। উঠানে পৌঁছানোর পর তাকে বললাম, আচ্ছা আপনি আমার সাইডে থাকেন, আর কিছুতেই যেন আমার মা বুঝতে না পারে। সে বলল, আপনি কোনো টেনশনই করেন না, আপনার মা কিছুতেই আমাকে দেখতে পাবে না। তখন আমি মাকে ডাকলাম। মা রুম থেকে বের হলো। অনেকটা চিন্তার ভাঁজ তার কপালে আমি দেখতে পাইলাম। সে আমাকে বলল, তুই গেছিস কখন? এত সময় কি করলি? তখন আমি বললাম, মা নদীতে মাছ পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে এই কয়টা মাছ ধরেছি। মা বলল, নদীতে মাছ নেই, তাহলে এত সময় থাকতে হবে কেন? আমি না হয় আলু ভর্তা করে তোকে ভাত দিতাম, তুই এত সময় ছিলি, আমি তো খুবই টেনশনে ছিলাম। আমি তখন বললাম, মা যেহেতু নদীতে গিয়েছিলাম, খালি হাতে কিভাবে আসি, তাই আমার একটু সময় লেগেছে। তখন মা বলল, ঠিক আছে মাছগুলো দিয়ে হাত মুখ দিয়ে রুমে বস, আমি রান্না করি। তখন মাকে মাছগুলো দিয়ে হাত মুখ ধুয়ে আমি রুমে চলে গেলাম। আমার সাথে সাথে পরীটিও আমার রুমের মধ্যে প্রবেশ করলো। তারপর আমি রুমের সিটকেনিটা লাগিয়ে দিলাম। রুমের মধ্যে প্রবেশ করে আমি তাকে কি বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। সে দাঁড়িয়ে ছিল, বসার সাহস পাচ্ছিল না। আমি তাকে বললাম, এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আমার বিছানার উপর বসুন। তারপর সে আস্তে আস্তে আমার বিছানার উপর বসলো। নতুন মানুষের যেরকম লজ্জা থাকে, কোনো বাড়িতে গেলে সহজে কোনো কাজ করতে চায় না, তাকে বলে বসাইতে হয়, ঠিক তেমনভাবেই তার মধ্যেও এক ধরনের লজ্জা কাজ করতেছিল। তো যাই হোক, আমি তাকে বসতে দিয়ে তাকে বললাম, আপনি একটু বসুন, আমি একটু বাইরে থেকে আসি। সে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর সে বসে থাকলো, আমি একটু বাইরে আসলাম। আসার পর মাকে বললাম, মা তাড়াতাড়ি রান্না করো, আমার খুব ক্ষুধা লাগছে। তারপর মা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, রুম থেকে 4টা মুড়ি খা, আমি ততক্ষণে মাছগুলো রান্না করে ফেলি। আমি তারপর মার রুমে যাই, সেখান থেকে 4টা মুড়ি আর কাঁচা মরিচ নিয়ে আমার রুমে প্রবেশ করি। তারপর খেতে শুরু করলাম। তাকে বললাম, মুড়ি খাবেন? সে আমাকে বলল, না আমি মুড়ি খাই না, আপনি খান। তারপর আমি কাঁচা মরিচ দিয়ে মুড়ি খাইতেছিলাম আর তার সাথে গল্প করতেছিলাম। তার সাথে গল্প করতে আমি কিছুটা লজ্জাবোধ করতেছিলাম। এত সুন্দর মেয়ে আমার পাশে বসে আছে, আমি তার সাথে গল্প করতেছি। আমি কখনো কল্পনাও করতে পারি না এরকম সিচুয়েশন আমার কখনো আসবে। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমি আমার মার কাছে বড় হয়েছি। আমাদের ছোট একটা সংসার, আমি আর আমার মা, আমার বাবা নেই। ছোটবেলা থেকেই সংসারের হাল আমাকে ধরতে হয়েছে। কাজেই অভাব অনাটনের কারণে পড়াশোনা করতে পারিনি। ছোটবেলা থেকেই নদীতে টুকটাক মাছ ধরতাম আর ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেই চলতেছিলাম। কোনো মেয়ের সামনে যে কথা বলা, এটা কখনোই আমার হয়ে ওঠেনি। এই প্রথম কোনো মেয়ের সামনে বসে আমি গল্প করতেছি, আমার গা হাত পা কাঁপতেছে। আর এত অপরূপ সৌন্দর্যের অধিকারী মেয়ে আমার পাশে বসে, সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারি না। সে যেহেতু মানুষ আকৃতিতে আমার কাছে আছে, মানুষের মতোই তাকে দেখতে লাগছে, কাজেই আমি তাকে একটা মেয়ে মানুষই ভাবতেছি।
তো যাই হোক, গল্প করতে করতে মা আমাকে ডাক দেয়, বলে আয় খেয়ে যা, ভাত হয়ে গেছে, তরকারি হয়েছে। আমি তখন তাকে বললাম, আপনি যাবেন আমার সাথে? সে আমাকে বলল, না আমি আর আপনার সাথে যাব না, আমি এখানে বসে আছি, আপনি যে খেয়ে আসেন। তারপর আমি রুম থেকে বের হলাম। রুম থেকে বের হওয়ার পর রান্নাঘরে বসেই আমি আর আমার মা একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি অনেক তাড়াতাড়ি খাচ্ছিলাম। মা আমাকে বলল, কিরে আজকে তুই এত তাড়াতাড়ি খাচ্ছিস কেন? আমি তখন বললাম, মা আমার ঘুম পাচ্ছে তো, তাই যে আমি ঘুমিয়ে পড়বো। তখন মা বলল, ঠিক আছে ঘুমা, সারা রাত তো পড়ে আছে, তাই বলে এত তাড়াতাড়ি খাবি, গলায় ঠেকে যাবে তো। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে মাকে বললাম, মা আমার আর ডাক দিও না, আমি কিন্তু ঘুমিয়ে গেলাম। মা বলল, ঠিক আছে যা। তারপর আমি রুমের মধ্যে প্রবেশ করি, আবারও আমার দরজার সিটকেনে দিয়ে তার পাশে যেয়ে বসি। তার সাথে আমি গল্প করতেছিলাম। একটা সময় সত্যি সত্যি আমার ঘুম পাচ্ছিল। আমি তখন বললাম, আমার তো ঘুম পাচ্ছে, আপনার কি ঘুম পাচ্ছে না? সে আমাকে বলল, আমি তো 20টি বছর ঘুমিয়েই পার করে দিয়েছি, আর কত ঘুমাবো বলুন তো? তখন আমি বললাম, তা তো ঠিক, আপনি তো 20টি বছর শুধু ঘুমিয়েছেন, আপনার তো কোনো কাজ ছিল না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এমনিতেই শুয়ে থাকেন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সে তখন আমার বিছানা থেকে উঠে যেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান। আমি তখন তারে বললাম, আরে আপনি কি করছেন, আপনি উঠলেন কেন? আমার সমস্যা নেই, আমি নিচে ঘুমাবো, আমি মেঝেতে ঘুমাবো, আমার কোনো সমস্যা হবে না। সে আমাকে বলল, কি বলেন, আমি আপনার কাছে আশ্রয় অবস্থায় আছি, প্রয়োজন হলে আমি নিচে ঘুমাই, আপনি উপরে ঘুমান। আমি তাকে বললাম, না, আপনি আমার মেহমান, আর মেহমানের অযত্ন আমি তো করতে পারি না, আপনি উপরে ঘুমাবেন, আমি নিচে ঘুমাবো। তারপর সে মাথা নেড়ে আমার কথায় সম্মতি জানালো। আমি তখন নিচে একটা কাঁথা বিছিয়ে দিলাম, তারপরে বেড থেকে একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম, আর সেই পরীটি আর একটা বালিশ নিয়ে আমার বেডের উপর শুয়ে পড়লো। এজন্য একটা স্বপ্নের মতো। আমি আসলে বুঝতে পারতেছি না, আমার কাছে মনে হচ্ছিল আমি কি স্বপ্ন দেখছি নাকি। আর আমার রুমের মধ্যে এক ধরনের স্মেল, এক ধরনের সুগন্ধি বয়ে যাচ্ছিল, যেটা কিনা এতটাই সুগন্ধি যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কোনো পারফিউমের গন্ধ এরকম হতে পারে না। পাশের রুম থেকে আমাকে মা বারবার বলতেছিল, কিরে তোর রুম থেকে এত সুগন্ধি আসতেছে কেন? আমি বললাম, মা সুগন্ধি, আমি একটা পারফিউম কিনছি তো। মা বলে, পারফিউম কি রে? তখন আমি বললাম, মা একটা আতর, এই আতর আমি কিনছি। তখন বললো, ও আচ্ছা, এটা তো অনেক ভালো গন্ধ রে। তো যাই হোক, এত সুগন্ধিতে আমার ঘুম আসতেছিল না। আমি শুধু চিন্তা করতেছিলাম আমার সাথে কি ঘটে যাচ্ছে, আর আগামীকাল এই পরীটির সাথে আমি কি কথা বলবো, কোনো কথাই আমার মধ্যে আসতেছিল না। তো যাই হোক, একটা সময় আমি ঘুমিয়ে যাই। আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই তখনও অন্ধকার, মানে তখনও সকাল হয়নি। আর সবচেয়ে অবাক করার বিষয়, আমি তো নিচে শুয়েছিলাম, কিন্তু এখন আমি অনুভব করলাম আমার বিছানায় আমি শুয়ে আছি। আমি তখন ওঠার চেষ্টা করলাম, তখন সেই পরীটা আমাকে বলতেছিল, আপনার ওঠার দরকার নেই, আপনার ওঠার দরকার নেই। আমি তখন বললাম, আমার কি হয়েছে, আমি এখানে কেন? সেই পরীটা আমাকে বলতেছিল, আপনি ঘুমের মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়ছিলেন, আপনার অনেক জ্বর আসছে, আর জ্বরের মধ্যেই আবল তবল বলতেছিলেন। আমি তখন জাগ্রত ছিলাম, আমি বুঝতে পারতেছিলাম না তখন আমি কি করব। আপনি খুবই জ্বরে কাতরাচ্ছিলেন। একটা পর্যায়ে আমি আপনাকে ধরে এই বিছানার উপর শুইয়ে দেই। তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে রুমে দেখি কিছু পানি আছে বোতলের মধ্যে। তারপর সেই পানিতে একটা কাপড় ভিজিয়ে আপনাকে জ্বর পটি দিতে শুরু করি। আস্তে আস্তে আপনার জ্বর কমতে শুরু করে। তখন আমি ওঠার চেষ্টা করি, কিন্তু সে কিছুতেই উঠতে দেয় না। তারপর সে আমাকে স্পর্শ করে। এই প্রথম তার স্পর্শ আমি অনুভব করতে পারি, এক ধরনের শীতলতা। এই শীতলতার স্পর্শে আমার যে জ্বর হয়েছে আমি ভুলেই গিয়েছিলাম। আমার মাঝে এক ভালো লাগা কাজ শুরু করে। অপরূপ সৌন্দর্যের অধিকারী একটা মেয়ে, সে তার কোমলমতি হাত দিয়ে যখন আমার কপালে, আমার গালে স্পর্শ করলো, আমি তখন একদম হারিয়ে গেলাম অন্য একটা জগতে। এই প্রথম কোনো নারীর স্পর্শ আমি পাইলাম। তার এই শীতলতার স্পর্শে আমি আবারও ঘুমিয়ে গেলাম। এতটাই ঘুমিয়ে গিয়েছিলাম আমি আর সেই রাত্রে কোনো জাগ্রত হই না। তারপর একদম সকালবেলা আমার ঘুম ভেঙে যায় আমার মার ডাকে। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন আর একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়ে যাই। আমি তো শুয়েছিলাম একটা বালিশের উপরে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমি শুয়ে আছি সেই পরীটির কোলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি আপনার কোলে শুয়ে আছি? সে আমাকে বলল, হ্যাঁ, আপনি আমার কোলের উপর শুয়ে আছেন। আমি তাকে তখন বললাম, এটা কিভাবে সম্ভব, আমার তো আপনার কোলের উপর থাকার কথা না। সে আমাকে বলল, আপনি কেন যেন রাত্রে ছটপট করতেছিলেন, বালিশের উপর মাথা রেখে শুইতে আপনার সমস্যা হচ্ছিল, আপনি কেন যেন একবার ওই দিকে একবার এই দিকে এরকম করতেছিলেন।
তখন আমি ভাবলাম আপনাকে আমার কোলের উপর নিয়ে ধরে থাকি, তারপর আপনার মাথা আমার কোলের উপর নেই, তারপর আমি আপনাকে ধরেই সারা রাত ছিলাম। আমি তখন তার কোল থেকে উঠে যাই, আমার খুবই লজ্জা করতেছিল। আমি তাকে বললাম, আপনি কিছু মনে করেন না, আমার যখন জ্বর আসে তখন নাকি আমি পাগলামো করি। সেই পরীটি আমাকে বলল, আরে না, আমি কি মনে করব, আপনি আমার নতুন জীবন দিয়েছেন, আমি তো একটা সুযোগ পাইলাম আপনার ঋণ কিছুটা শোধ করার জন্য। তো যাই হোক, মা বারবার ডাকতেছিল, তখন আমি তার কোল থেকে উঠে যাই। উঠে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথাটা ঘুরে ওঠে, আমি পড়ে যেতে লাগলাম। তারপর সে আমাকে এসে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরে যেন সে আমাকে পুরো আলিঙ্গন করে আছে। তখন আমার কাছে মনে হচ্ছিল আপন কোনো ব্যক্তি আমাকে জড়িয়ে ধরলো, আমি অনেক শান্তি পাচ্ছিলাম। তো যাই হোক, তারপর সে আমাকে ধরে ধরে আস্তে আস্তে সেই দরজার কাছে পৌঁছে দিল। আমি দরজাটা খুললাম, খুলেই দেখলাম মা সামনে দাঁড়িয়ে। মা আমাকে বলল, কিরে এত টাকা ডাকতেছি, দরজা খুলতেছিস না কেন? তখন মাকে বললাম, মা আমার শরীরটা খুব একটা ভালো না, রাত্রে মনে হয় জ্বর আসছিল, এই জন্য দরজা খুলতে একটু দেরি হয়ে গেল। তখন মা দেখে খুবই চিন্তিত, আমাকে ধরলো, ধরার পর দরজার পাশে বসাই বলল, কি অবস্থা এখন, ঠিক আছিস? আমার কপালে হাত দিল, হাত দিয়ে বলতেছে, জ্বর তো নাই। আমি তখন মনে মনে ভাবলাম, জ্বর থাকবে কিভাবে, সারা রাত তো আমাকে একজন সেবা করে আমাকে সুস্থ করেছে। তারপর মা আমাকে ধরাধরি করে বাইরে বসিয়ে দিল একটা চেয়ারের উপরে। আমি তখন ভাবতে থাকলাম, এই পরীটা আমার মন পুরোপুরি জয় করে নিয়েছে। আমার মনের মধ্যে এক ধরনের ভালোবাসার স্পর্শ আমি অনুভব করতে লাগলাম। আমার কাছে বারবার মনে হচ্ছিল তাকে ছাড়া আমি আর থাকতেই পারবো না, আমি যেন তাকে ভালোবেসে ফেলেছি। তো যাই হোক, তারপর আমি হাত মুখ ধুই, হাত মুখ ধোয়ার পর মা আমার জন্য খাবার নিয়ে আসে, সকালে খাবার খাই, খাওয়া দাওয়া করে মা আমাকে আবারও আমার রুমের কাছে পৌঁছে দেয়। আমি আস্তে আস্তে আমি আমার বেডে শুয়ে পড়ি। তারপর সেই পরীটি আমার কাছে বসেছিল, বসেই আমার কপালে হাত দিচ্ছিল বারবার। সে এমনভাবে আমার সেবা করতেছিল যেন মনে হচ্ছিল সে আমার বিবাহিতা স্ত্রী। আমি তাকে বলতেছিলাম কি দরকার এত কষ্ট করার, কিন্তু কিছুতেই সে শুনতেছিল না। আমি যে অসুস্থ আমার চাইতে সেই বেশি চিন্তিত। তো যাই হোক, আমি তখন তাকে বললাম, আচ্ছা আমি হঠাৎ করে অসুস্থ হলাম কেন? তখন সে আমাকে বলল, আমি তো বলতে পারবো না, তবে গত রাত্রে হয়তোবা আপনি অনেক বেশি পরিমাণ ভয় পাইছিলেন আমাকে দেখে, আর সেটার কারণে রাত্রে হয়তোবা আপনার জ্বর এসেছে। আমি তখন তাকে বললাম, হ্যাঁ হতে পারে, প্রথম দিকে তো আমি অনেক ভয় পেয়েছিলাম। বন্ধুরা, এত সুন্দর পরী যাকে সেবা করবে তার তো অসুস্থ থাকার কোনো প্রশ্নই আসে না। ঠিক তেমনি রূপে আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, তাকে বলি আমার জন্য আপনার অনেক কষ্ট হলো। সেই পরীটিও আমার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে, বলে আপনি না থাকলে তো আমি পৃথিবীর আলোয় দেখতে পাইতাম না, এই বলে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। তো যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার ক্ষুধা লাগছে না? সে আমাকে বলল, একটু একটু। আমি বললাম, আপনি কি খাবেন বলেন তো? সে আমাকে বলল, কি খাবো, আপনার বাড়িতে কি আছে? আমি বললাম, আপনি কি খেতে চান আমি সেটার ব্যবস্থা করব। সে আমাকে বলল, আমার না অনেক মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে, কতদিন হলো মিষ্টি খাই না। ছোটবেলায় দেখতাম আমার বাবা মা আমার জন্য মিষ্টি নিয়ে আসতো, কোথা থেকে আনতো আমি জানতাম না, তবে তখন আমি তৃপ্তি করে মিষ্টি খাইতাম। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসে থাকেন, আমি আপনার জন্য মিষ্টির ব্যবস্থা করতেছি। তারপর আমি আস্তে আস্তে রুম থেকে বের হই। তখন মা বলে, কিরে তুই অসুস্থ শরীর নিয়ে কই যাস? আমি বললাম, মা আমি একটু বাইরে যাব। মা বলল, ঠিক আছে সাবধানে যাস, আর জ্বর নেই তো? আমি বললাম, মা আমি এখন সুস্থ, আমাকে নিয়ে তুমি টেনশন করিও না। তারপর আমার পকেটে কিছু টাকা ছিল, সেটা নিয়ে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর 1 কেজি রসগোল্লা কিনলাম, আমি যে মিষ্টি খেতে পছন্দ করি সেটাই কিনলাম। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে আসলাম। বাড়িতে এসে দেখলাম আমার মা আমার রুমে আছে কিনা। আমি যখন বুঝতে পারলাম আমার মা তার রুমে আছে, ঠিক তখন আমি লুকিয়ে লুকিয়ে আবারও আমার রুমের মধ্যে প্রবেশ করি, তারপরেই দরজাটা লাগিয়ে দিই। সেই মিষ্টিটা আমি তার কাছে দিই, তখন সে মনের আনন্দে খেতে শুরু করে। তারপর সে তার হাত দিয়েই আমাকে একটা মিষ্টি খাইয়ে দেয়। আমি যখন মিষ্টি খাচ্ছিলাম তার হাতের স্পর্শ আবারও আমার ঠোঁটে লাগে। এক তো মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে, তার উপর সুন্দরী পরীর এই নরম হাত যখন আমার ঠোঁটে স্পর্শ করলো, তখন সেই মিষ্টি আর ঠোঁটের স্পর্শ দুয়ে দুয়ে যেন আমার অনেক বেশি পরিমাণ শান্তি লাগতে শুরু করলো। আমি চোখ বুজে সেই মিষ্টি চাবাতে শুরু করলাম। সে আমাকে বলল, আর একটা খান। এভাবে সে আমাকে খাইয়ে দিতে শুরু করলো, সেও খাইতে থাকলো। বন্ধুরা, একদিনের মধ্যে আমি সেই পরীটির সাথে এত ঘনিষ্ঠ হয়ে যাই, আমার কাছে মনে হয় সে যেন আমার কত চেনা। আমার কাছে মনে হচ্ছে আমি তাকে ছেড়ে কখনোই থাকতে পারবো না। মিষ্টি খাওয়া যখন শেষ হয়ে যায়, আমি তখন তাকে বলি, আচ্ছা আপনার কি পেট ভরেছে? সে মাথা নেড়ে বলে, হ্যাঁ ভরেছে, কিন্তু আমি তাকে দেখে বুঝতে পারলাম তার পেট ভরেনি। আমি তখন তাকে বললাম, মিথ্যা কথা বলেন কেন, আপনার তো পেট ভরেনি। সে আমাকে বলল, সমস্যা নেই, আমি চালিয়ে নিতে পারবো, আমি তো 20টি বছর অনাহারে ছিলাম, যার কারণেই এখন অনেক বেশি পরিমাণ ক্ষুধার্ত এবং আমার খেতে ইচ্ছা করতেছে, তবে সমস্যা নাই, আমি এটা মানিয়ে নেব। আমি তখন তাকে বললাম, কি করব বলেন, আমার কাছে তো কোনো টাকা নেই, যা টাকা ছিল 1 কেজি মিষ্টি হয়েছে,
না হলে আমি আরও নিয়ে আসতাম। তারপর সে আমাকে বলল, আরে সমস্যা নেই, আপনি যে আমাকে থাকতে দিয়েছেন এটাই তো আমার জন্য অনেক কিছু। তখন আমি তাকে বললাম, আচ্ছা আপনি যখন অদৃশ্য থাকেন তখন তো আপনাকে কেউ দেখতে পায় না, তাই না? সে আমাকে বলল, হ্যাঁ কেউ দেখতে পায় না। তখন আমি বললাম, আচ্ছা চলেন আমার সাথে, একটা কাজ করব। তখন সে বলল, কি করবেন? আমি বললাম, আসেন আমার সাথে, যেতে যেতে বলছি। একটা পর্যায়ে আমি রুম থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। সে আমাকে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বললাম, শোনেন আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা এখন মিষ্টির দোকানে যাব। সে আমাকে বলল, আচ্ছা মিষ্টির দোকানে যাবেন, আপনার কাছে তো কোনো টাকা নেই, তাহলে মিষ্টি কিনবেন কিভাবে? আমি বললাম, মিষ্টি কিনবো না, আমরা মিষ্টি চুরি করে আনবো। সে বলল, কিভাবে? আমি বললাম, আপনাকে তো কেউ দেখতে পাচ্ছে না, তাই না? সে বলল, হ্যাঁ আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমি বললাম, আপনি চুপি চুপি মিষ্টির দোকানে ঢুকবেন, তারপর মিষ্টিগুলো নিয়ে আসবেন, তাহলেই তো হলো। সে আমাকে বলল, অন্যের খাবার চুরি করা কি ঠিক হবে? আমি বললাম, আরে সমস্যা নাই, পরবর্তীতে যখন আমার টাকা হবে সেই দোকানদারকে কোনো অসিলায় আমি সেই মিষ্টির দাম দিয়ে দেব। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা একটা বাজারে পৌঁছাই। বাজারে পৌঁছানোর পর একটা মিষ্টির দোকানের সামনে আসি। তারপর আমি তাকে বলি, আপনি এখন সেই দোকানের মধ্যে প্রবেশ করবেন, তারপর মিষ্টি নিয়ে চলে আসবেন। তারপর সে আমাকে বলল, একটা সমস্যা আছে জানেন? আমি বললাম, কি সমস্যা? সে আমাকে বলল, আমি না হয় অদৃশ্য হয়ে থাকলাম, আমাকে কেউ দেখতে পাবে না, কিন্তু মিষ্টি যখন নিয়ে আমি চলে আসতে লাগবো তখন মিষ্টি তো অদৃশ্য হবে না, তখন সবাই দেখবে মিষ্টি উড়ে উড়ে যাচ্ছে। এটা তো একটা ভৌতিক কাহিনী হয়ে যাবে। তো যাই হোক, আমি তাকে বললাম, যা হয় হোক। সে তো আর বুঝতে পারতেছে না মিষ্টি নিয়ে কে যাচ্ছে। তখন পরিটি বলল, সে বুঝতে পারবে না মিষ্টি নিয়ে কে যাচ্ছে। আমি তখন বললাম, আচ্ছা শুনুন, আপনি মিষ্টি নিয়ে সোজা আমার নৌকোর উপর যাবেন, আমি তাহলে এখন আমার নৌকোর উপর যাই, আর আপনি মিষ্টি নিয়ে নৌকোর উপর চলে যাবেন, তাহলে তো হলো, কেউ ধরতে পারবে না, আর আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে সমস্যা হতে পারে। সে বলল, ঠিক আছে। তারপর সে আগাতে শুরু করলো। আমি বেশ কিছু দূরে দাঁড়িয়েছিলাম। তারপর সে একটা পর্যায়ে মিষ্টির দোকানের মধ্যে ঢোকে। মিষ্টি একটা পাত্রের মধ্যে সাজিয়ে রেখেছিল। আমি দেখতে পাইলাম সে মিষ্টির পাত্রটা ধরলো, ধরার পরে আস্তে আস্তে বের করলো। তারপর সেখান থেকে উড়তে উড়তে আকাশের দিকে চলে গেল। আর এই দৃশ্যটা দেখতে পারে সেই দোকানদারের মালিক। সেই দোকানদার মালিক যখন এই দৃশ্যটা দেখতে পারে তখন সে চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো মানুষ সেখানে চলে আসে, আমিও সেখানে যাই। তারপর সে বলতেছিল, আমার মিষ্টি উড়ে উড়ে আকাশের দিকে উড়ে গেছে। তখন সবাই বলতেছিল, পাগল হয়েছিস তুই? মিষ্টি কখনো আকাশে উড়ে যেতে পারে? সে বারবার বলতেছিল, না, এইখানে আমি মিষ্টি রেখেছিলাম, সেই মিষ্টি আমি দেখতে পাইলাম আকাশের দিকে উড়ে চলে গেল, এটা কিভাবে সম্ভব? সবাই তখন তাকে বলতেছিল, তোর হয়তো বা মাথায় সমস্যা হয়েছে, মিষ্টি তো কখনো উড়ে যেতে পারে না। কিন্তু সে বারবার বলতেছিল, না, আমার সামনে দিয়ে আমার মিষ্টি উড়ে চলে গেল। লোকজন তাকে বোঝানোর জন্য চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে বোঝার চেষ্টা করতেছিল না। আমিও তাকে বললাম, আরে ভাই, মিষ্টি কি কখনো উড়তে পারে? আমি মনে মনে অনেক হাসতেছিলাম আর ভাবতেছিলাম, বাহ, ছোটবেলায় যেটা আমি চিন্তা করতেছিলাম। বন্ধুরা, ছোটবেলায় কিন্তু আমরা সবাই চিন্তা করতাম, ইস, আমি যদি অদৃশ্য হইতে পারতাম তাহলে অদৃশ্য হয়ে কত কি করতাম, কেউ আমাকে দেখতে পাইতো না, কত কিছু মনের ইচ্ছা মতো নিয়ে খাইতাম, কেউ বুঝতেও পারতো না। সেই জিনিসটাই যেন আমার সাথে বাস্তবে ঘটে যাচ্ছে। হয়তো আমি স্বয়ং অদৃশ্য হতে পারছি না, কিন্তু সেই জিনিসটা তো আমি বুঝতে পারতেছি। তো যাই হোক, আমি মনের আনন্দে আমার নৌকার কাছে যেতে শুরু করলাম। অনেকক্ষণ পর আমি নৌকার কাছে পৌঁছালাম। দেখলাম সেই মিষ্টি নিয়ে আমার নৌকার উপর বসে আছে। সে আমাকে বলল, আপনার আসতে এত লেট হলো? আমি তো ভেবেছিলাম আমার আগেই আপনি নৌকার উপর বসে আছেন। আমি আরো দ্রুত চলে আসলাম নৌকার উপর। আমি তখন বললাম, আরে বইল না, আমি একটু দৃশ্যটা দেখলাম কিভাবে মিষ্টি আকাশের দিকে উড়ে যেতে পারে। তারপরই একটা হাসি দিলাম, পরিটিও হাসতেছিল। তারপর আমি নৌকার উপর উঠলাম। ওঠার পর তার সামনে বসলাম। বসে সে আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমি তাকে মিষ্টি খাইয়ে দিলাম। আমি 10-12টা মিষ্টি খেয়েছিলাম, সে সবগুলোই মিষ্টি খাইলো। আনুমানিক সেখানে 15 কেজির মতো মিষ্টি ছিল। দেখে মনে হচ্ছিল সেজন্য তৃপ্তি করেই সবগুলো মিষ্টি খেলো। আমি তখন বললাম, এখন কি আপনার পেট ভরেছে? সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য। হ্যাঁ, আমার সত্যি এখন অনেক পেট ভরেছে। আজ অনেক দিন পর মন ভরে প্রাণ ভরে মিষ্টি খাইতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই বলে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি বললাম, এই কি করছেন? তারপর সে আমাকে ছেড়ে দিল। আসলে দিনের বেলা তো আমি অপ্রস্তুত ছিলাম, যদিও আমার অনেক ভালো লাগছিল, কিন্তু কথায় কথা আমি বলে ফেলছিলাম। তো যাই হোক, তারপর সে আমাকে ছেড়ে দেয়, দিয়ে বলে, সরি, আমি উত্তেজনায় আপনাকে জড়িয়ে ধরে ফেলছি, আমি অনেক আনন্দিত। তো যাই হোক বন্ধুরা, তারপর আমি তাকে বলি, আচ্ছা আমরা তো মিষ্টি খাইলাম, এখন আমাদের কি করা যায়? সে আমাকে বলল, এখন আর কিছু করবো না, আমরা বাড়িতে যাই, চলো। আমি তাকে বললাম, আচ্ছা শোনো, আমার মা তো এগুলো জিনিস খুবই ভয় পায়, মানে জিন ভূত এগুলো খুবই মেনে চলে। তুমি তো আমার সাথে আছো, আমার মা তো জানে না, এখন তোমাকে আমি কিভাবে নিয়ে যাব? সে আমাকে বলল, কেন? আমি অদৃশ্য অবস্থায় তোমার সাথে হাঁটতে হাঁটতে যাব? আমি তাকে বললাম, এই জিনিসটা আমার আরও ভালো লাগে না।
অদৃশ্য অবস্থায় তুমি থাকবা আমার পাশে, আমার কেন যেন আনইজি ফিল হয়। তুমি যদি আকৃতিতে আমার সামনে থাকতা তাহলে আমার আরও ভালো লাগতো। তখন সে আমাকে বলল, সমস্যা নাই, আমি যে কোনো কিছুর আকৃতির রূপ ধারণ করতে পারি। আমি বললাম, ওহ তাই নাকি, তাহলে তো আমার জন্য অনেক ভালো হইলো। তাহলে তুমি কি আকৃতির রূপ ধারণ করবা? তখন পরীটি আমাকে বলল, তুমি বলো আমি কিসের আকৃতির রূপ ধারণ করব। আমি গরু, ছাগল, ভেড়া, কুকুর, যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারি। আমি বললাম, না বাবা, তোমার অত বড় প্রাণীর রূপ ধারণ করার দরকার নাই, তুমি চাইলে একটা খরগোশের রূপ ধারণ করতে পারো। তখন সে আমাকে বলল, আচ্ছা এতগুলো প্রাণী থাকতে তুমি কেন খরগোশের কথা বললা? আমি বললাম, দেখো ছোটবেলায় আমি অনেকগুলো খরগোশ পালতাম। অনেকগুলো বলতে আমার বাবা আমার জন্য একজোড়া খরগোশ নিয়ে এসে দিয়েছিল। আমি সেগুলোকে সারাদিন খাওয়াইতাম। একদিন আমি তাদেরকে আমার বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছিলাম বন্ধুদের সাথে খেলাধুলা করার জন্য। ফিরে এসে দেখি আমার খরগোশ ছানা দুটি নেই। তারপর আমি তন্ন তন্ন করে খুঁজি, কোথাও পাই না। পরবর্তীতে জানতে পারি সেই খরগোশগুলোকে কেউ একজন চুরি করে নিয়ে গিয়েছে। এই জিনিসটা জানার পর আমার খুবই খারাপ লাগে। আমার বাবা অত্যন্ত গরিব মানুষ, ও অনেক বোঝানোর পর, অনেক কান্নাকাটি করার পর আমার বাবা আমার জন্য একজোড়া খরগোশ এনে দিয়েছিল। এর পরবর্তীতে আমাকে আর কখনোই খরগোশ এনে দেয় নাই, কিন্তু এই খরগোশের প্রতি আমার একটা মায়া আছে। তাই আমি বলতেছি, তুমি যদি চাও তাহলে খরগোশ হতে পারো, আমি তোমাকে অনেক যত্নে রাখবো। তারপরে বন্ধুরা মুহূর্তের মধ্যে সে খরগোশের আকৃতির রূপ ধারণ করলো। এত সুন্দর খরগোশ আমি আমার জীবনেও দেখি নাই। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপরে আমি তাকে হাত দিয়ে ধরে আমার কোলে নেই, আমার গালের সাথে লাগাই, আমার গলার সাথে লাগাই, তার মুখে চুমো দেই, তার গলায় চুমো দেই। আসলে আমি তখন ভুলে যাই এটা একটা পরী, সে শুধুমাত্র খরগোশের আকৃতির রূপ ধারণ করে আমার সাথে আছে। আমি যেন ফিরে যাই সেই ছোটবেলায়। ছোটবেলায় আমি যেভাবে খরগোশকে আদর করতাম, আমি ঠিক সেভাবেই খরগোশকে আদর করতেছিলাম আর ভাবতেছিলাম ফেলে রাখা সেই ছোটবেলার জীবনের কথা। তো যাই হোক, অনেক আদর করার পর আমি আমার কোলে খরগোশটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকি। ততক্ষণে রাত আনুমানিক 9টা। আমি যখন বাড়িতে ফিরি তখন মা অনেক বকাঝকা করলো। আমাকে বলতেছিল, এত রাত্রে তুই কোথায় ছিলি? আমাকে বলে যাসনি কেন? তোকে না বলেছি আর কখনো রাত করবি না? আমি বাড়িতে একা একা থাকি, তুই জানিস না? তুই কেন এত দেরি করিস? আমি বললাম, মা আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, বন্ধুদের সাথে একটা জায়গায় গিয়েছিলাম, তোমাকে সেই বিষয়ে পরে বলবো। তারপরই মার চোখ গেল সেই খরগোশের দিকে। এত সময় তিনি বুঝতে পারে নাই, যেহেতু রাত্রেবেলা। আমি যখন রুমের পাশে আসলাম তখন সে বুঝতে পারছে আমার হাতে একটা খরগোশ। তখন সে বলতেছিল, এই খরগোশটা আবার কই পাইলি? আমি তখন বললাম, মা এই খরগোশটা আমি যখন আসতেছিলাম তখন রাস্তার মাঝে দেখি বসে বসে কি যেন ভাবতেছিল, মানে সে হারিয়ে ফেলেছে তার পথ। কারোর হয়তোবা পোষা খরগোশ রাস্তা ভুল করে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল। আমি ভাবলাম রাত্রেবেলা একে একা একা রেখে যাওয়া ঠিক হবে না, কাজে আমি সাথে করে নিয়ে এসেছি। মা বলল, খুব ভালো কাজ করছিস, এই খরগোশ রাত্রেবেলা থাকলে এর অনেক ক্ষতি হইতে পারতো। যাই হোক, তুই খরগোশ নিয়ে রুমের মধ্যে যা, আমি তোর ভাত নিয়ে আসতেছি। বন্ধুরা তারপরে আমি খরগোশটা নিয়ে আমার রুমের মধ্যে যাই। সেই পরীটি দেখি আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারতেছিলাম সে বলতেছিল, আমি কি এখন আমার আসল রূপে ফিরে আসবো? আমি তখন তাকে বললাম, না না, তুমি তোমার আসল রূপে আসিও না, তুমি খরগোশ আকৃতির থাকিও। আমি যতক্ষণ না বলি তখন আসার দরকার নাই। আমার খুব ভালো লাগতেছে, কত বছর পর আমি একটা খরগোশ আমার হাতে নিয়েছি, যদিও তুমি পড়ি, কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। তারপর বন্ধুরা আমার মা আমার জন্য ভাত নিয়ে এসেছিল। দেখি আলু ভর্তা দিয়ে ভাত নিয়ে এসেছে, শুধুমাত্র আলু ভর্তা। আমি মাকে বললাম, মা এই আলু ভর্তা দিয়ে কি খাওয়া যায়? আলু ভর্তার সাথে তো ডাল অথবা মাছ করতে পারতা। মা আমাকে বলল, রুমের মধ্যে কোনো ডাল নেই। আজকে কি তুই মাছ ধরছিস? বিকেলবেলা কই গেলি, তারপর তো আর আসার নাম নাই। 4টা মাছ ধরে আনলি, তাও তো আমি ঝোল করতে পারতাম, খাইতে পারতি। তখন আমি বললাম না মা, আমি একটা কাজে গিয়েছিলাম। তখন মা আমাকে বলল, তাহলে তো আমার কিছু করার নাই, তুই মাছ না আনলে তো আমি মাছ রান্না করতে পারবো না, তাই না? আমি তখন মাকে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, এত কথা বলার দরকার নাই, আমি কালকে সকালেই তোমার জন্য মাছ নিয়ে আসবো। আপাতত আজকে আলু ভর্তা দিয়ে খাচ্ছি, কিন্তু এত ভাত দিছো কেন? এত ভাত আমি খাইতে পারবো না। তারপর অর্ধেক ভাত আমি মার কাছে দিয়ে দিলাম। আলু ভর্তা দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, তারপরেও অনেক কষ্টে আলু ভর্তা দিয়ে ভাতগুলো খাইলাম। আর সেই খরগোশটা দেখি আমার দিকে মিটিমিটি তাকিয়েছিল। সে তো ভাত খায় না, সে তো আলু ভর্তাও খায় না, তার খাবার মিষ্টি জাতীয়, ফল জাতীয় খাবার। আর সেজন্যই আমরা দুজন পরিকল্পনা করে সেই মিষ্টিগুলো চুরি করেছিলাম। সেই পরীটির প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল বলেই। তো
তো যাই হোক, আজকে রাত্রে তার আর না খেলেও চলবে। সে যে পরিমাণ মিষ্টি খেয়েছে, আমি তো খেয়েছি কতগুলো, হাফ কেজির মতো, সে তো সবগুলোই খেয়েছে, অনেক বেশি পরিমাণ মিষ্টি ছিল। তো যাই হোক, আমি তাকে কোলে নিয়ে বালিশের উপর শুয়েছিলাম আর তার সাথে গল্প করতেছিলাম। আমি বলতেছিলাম, আচ্ছা তুমি যদি সারা জীবন এই খরগোশ হয়েই থাকো, আমি তোমাকে অনেক আদর করব। তারপরে দেখি মুহূর্তের মধ্যে সে খরগোশ থেকে সে পরীর আকৃতির রূপ ধারণ করলো এবং আমার বুকের উপর বসে পড়লো। বসে পড়ে সে আমাকে বলতেছিল, আমি কেন খরগোশের আকৃতির রূপ ধারণ করে থাকবো তোমার কাছে? আমি তো খরগোশ না। প্রয়োজনে আমি খরগোশ হয়েছি, কিন্তু আমি তো সারা জীবনের জন্য খরগোশ না, তাই না? আমি তখন তাকে বললাম, আরে বাবা, আমি মজা করেছি, এত সিরিয়াস হওয়ার কিছু নাই। তুমি তোমার আসল রূপে আসলা? সে বলল, হ্যাঁ, এখন তো তোমার দরজা বন্ধ আছে, তাই না? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার পাশে ঘুমাও। তারপর আমার রুমের যে আর একটা বালিশ ছিল, সেই বালিশের উপর মাথা রেখে সে ঘুমিয়ে গেল। বন্ধুরা, আমি চাইলেই তার সরলতার সুযোগ নিতে পারি, কিন্তু আমি কিছুতেই ওই মাইন্ডের ছেলে না। আমি তাকে সাহায্য করার জন্য আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তার অনুমতি ছাড়া আমি তাকে স্পর্শ করি না। কাজেই আমার মাথার মধ্যে উল্টাপাল্টা কোনো চিন্তাও নেই। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি দিন দিন তার প্রতি উইক হয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে সে যেন আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। আমি জানি না সে কখন আমাদের ছেড়ে চলে যায়। যখন সে তার রাজ্যের ঠিকানা পেয়ে যাবে, তারপরেই সে নাকি আমাদেরকে ছেড়ে তাদের রাজ্যে চলে যাবে। তখন আমি কিছুটা বিরক্তই হয়েছিলাম, মনে মনে ভাবছিলাম কতদিন বা এই ঝামেলা আমার কাঁধে থাকে। এখন তো মনে হচ্ছে সেই দিন যেন না আসে। সে যখন আমাকে ছেড়ে চলে যাবে, আমি কিভাবে থাকবো? আমার কেন যেন মনে হচ্ছে আমি তাকে ভালোবেসে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, আমি তারপর ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর সকাল হয়ে যায়। মা দেখি দরজা নক করতেছে। দরজার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি পাশে তাকিয়ে দেখি সেই সুন্দরী পরীটা চোখ বন্ধ করে ঘুমিয়েই আছে। সে যখন চোখ বন্ধ করে ঘুমিয়েছিল, দেখতে যেন আরো মায়াবী লাগতেছিল। মনে হচ্ছিল একটা হুর পরী শুয়ে আছে, জান্নাতের হুর পাশে শুয়ে আছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। আর এইদিকে আমার মা দরজা নক করেছিল। মা বারবার চিৎকার করে বলতেছিল, কিরে, শুনছিস না কেন? তারপরেই আমি মাকে বললাম, মা তুমি আর চেঁচাইও না তো, আমি আসতেছি, যাও। তারপর মা চলে যায়। আমি তার দিকে অনেক সময় তাকিয়েছিলাম। আনুমানিক 5 মিনিট আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম। আমি যেন একটা স্বপ্নের রাজ্যে ডুবেছিলাম। এরকম মায়াবতী, এরকম অপরূপ সৌন্দর্যের অধিকারী কোনো কন্যা, কোনো নারী, কোনো পরী আমার রুমের মধ্যে শুয়ে আছে, অথচ আমি তাকে স্পর্শ করতেছি না। তো যাই হোক বন্ধুরা, একটা সময় দেখি সে চোখটা খুলে দেয়। খুলে দিয়ে আমাকে বলছে, এই তুমি কি দেখো? আমি বললাম, কই না তো। সে আমাকে বলল, না, আমি জানি তুমি অনেক সময় যাবৎ আমার দিকে তাকিয়ে আছো। আমি তাকে বললাম, আরে তুমি দেখলা কিভাবে আমি যে তাকিয়ে আছি? তুমি তো চোখ বন্ধ করেছিলা। সে আমাকে বলল, আমি সবই জানি। আমি তোমার মুখের দিকে তাকালেই বলে দিতে পারি তোমার মনের মধ্যে এখন কি চলছে। তুমি অনেক ভালো মানুষ। তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার কোনো ক্ষতি করো না। এটা আমার খুবই ভালো লাগে। তোমার মতো মানুষের পাশে এক রাত ঘুমাতে পেরে আমি খুবই আনন্দিত। আমি জীবনেও চিন্তা করতে পারি নাই মানুষ এইরকম হয়। তুমি অনেক ভালো মানুষ। আমি তাকে বললাম, হইছে, আর পাম দেওয়া লাগবে না। মহারানী ওঠেন, আপনি কি কিছু খাবেন? না হলে আবার সেই খরগোশের রূপ ধারণ করেন। যদি আপনি খরগোশের রূপ ধারণ না করেন, তাহলে মা যদি এটা জানতে পারে, অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। সে আমাকে বলল, আমি এখন কিছু খাবো না। ঠিক আছে, আমি খরগোশের রূপ ধারণ করছি। তারপরে সে খরগোশের রূপ ধারণ করে। তারপর আমি তাকে কোলে করে নিয়ে আমার রুমের বাইরে বের হই। আমি মাকে বলতেছিলাম, মা, সকালবেলা এত ডাকিও না তো। আমার যখন ঘুম ভাঙে তখন তো আমি একাই উঠি, তাই না? তাহলে এত বারবার ডাকার কি দরকার? মা বলতেছিল, এত বেলা করে ঘুমাস কেন? আমি না বলেছি সকাল 7টার মাঝে ঘুম থেকে উঠবি। যত দেরি করে ঘুম থেকে উঠবি, এতে তোর শরীর খারাপ হবে। আমি তখন মাকে বললাম, মা, আমাকে নিয়ে টেনশন করিও না, সকালে একটু ঘুমাই। তো যাই হোক বন্ধুরা, মা বলতেছিল, খরগোশটা কিছু খাওয়াস নাই? আমি বললাম, কি খাওয়াবো? মা বলল, ভাত টাত কিছু। আমি বললাম, মা, এরা তো ভাত খায় না, ফলমূল খায় আর মিষ্টি জাতীয় কোনো খাবার খায়। মা বলল, কিরে, খরগোশ আবার ফলমূল খায়, আবার মিষ্টি জাতীয় খাবার খায়? ফলমূল না হয় শাকসবজি জাতীয়। খরগোশটা যেহেতু শাকসবজি খায়, ফলমূল খেতেই পারে, তাই বলে মিষ্টিও খায়? আমি বললাম, হ্যাঁ, এরা মিষ্টিও খায়। তখন মা আমাকে বলল, মিষ্টি যে খায় তুই জানলি কিভাবে? তখন বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় ফেসে গেলাম। আমি তখন মাকে বললাম, আর বলিও না, গতকাল রাত্রে আসার সময় কে যেন আমার হাতে মিষ্টি দিল। কার নাকি কন্যা সন্তান হয়েছে, এই খুশিতে মিষ্টি বিলাচ্ছিল, তো আমাকে 2 পিস মিষ্টি দেয়। আমি যখন খেতেছিলাম তখন সে আমার মিষ্টি খাওয়ার জন্য আমার দিকে তাকিয়েছিল। আমি তাকে দিলাম, সে দেখি মিষ্টিটা খেয়ে ফেললো। তো যাই হোক বন্ধুরা, তারপর মা বলল, হতে পারে, খরগোশ মিষ্টি খাইতেই পারে। যাই হোক, তুই ফ্রেশ হ, আমি তোর জন্য ভাত দিচ্ছি।
তারপর আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর ভাত খাওয়া দাওয়া করলাম। তারপর সেই খরগোশটা নিয়ে আমি আমার বাড়ির পিছনে চলে গেলাম, যেখানে সচরাচর কোনো মানুষ যায় না। মানে ওই নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে জঙ্গলের মধ্যে বসে গেলাম, বসে খরগোশের সাথে কথা বলতে শুরু করলাম। তখন সেই খরগোশটি মানে সেই পরীটি তার রূপে ফিরে আসলো। তারপর সে আমাকে বলল, তুমি এত মিথ্যা কথা কেন বলো? আমি বললাম, কই আমি মিথ্যা কথা বলি? সে আমাকে বলল, না তুমি তোমার মার সাথে অনেক মিথ্যা কথা বলতেছো। আমি তাকে বললাম, আরে পাগলি, আমি যদি এই মিথ্যা কথা না বলতাম তাহলে তো মা সবই জেনে যেত, আর মা যদি জেনে যেত তাহলে তোমার কি হইতো বলো তো? সে আমাকে বলল, তাও ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা মহাপাপ, তুমি জানো না? আমি বললাম, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তোমাকে সেভ করার জন্য কিছু মিথ্যা কথা বলতেছি। সে আমাকে বলল, আর মিথ্যা কথা বলবা না, আর মিথ্যা কথা যাতে না বলা লাগে সেই ব্যবস্থা আমি করব, দাঁড়াও। তো যাই হোক বন্ধুরা, সেই দিন আমি জঙ্গলের মধ্যে বসে থেকে মানে নদীর পাড়ের উপর বসে থেকে তার সাথে অনেক গল্প করি। তারপর দুপুরবেলা আবারও বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার একটা ইমার্জেন্সি কাজের কথা মনে পড়ে যায়। আমি তখন সেই খরগোশকে মানে আমার পরিটিকে বললাম, তুমি খরগোশ আকৃতির থাকো, আমি একটা কাজের জন্য বাজারে যাচ্ছি, আসতে আসতে 1 ঘন্টা সময় লাগবে, খবরদার তুমি আমার রুম থেকে বের হবা না, আর খরগোশের আকৃতির থাকবা, ঠিক আছে? আমার মা যেন কিছুতেই বুঝতে না পারে। সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি আসো। তারপর বন্ধুরা আমি বাজারে চলে যাই। বাজারে আমার গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। আস্তে আস্তে আমার বিকাল 4টা বেজে যায়। আমি আসার পর দেখি আমার খরগোশটা আমার বিছানার উপর ঘুমিয়ে আছে। আমি মাকে বললাম, মা ও কিছু খায় নাই? মা বলল, না ও কিছু খায় নাই, আমি ভাত দিতে গেলাম, ভাত খায় নাই। তখন বললাম, কেন, আমাদের বাড়িতে কোনো ফলমূল নাই? মা তখন বলল, ফলমূল কই পাবো, আমরা নিজেরাই তো পাই না, তুই কি ফলমূল আনছিস? আমি বললাম, ও আচ্ছা, আমার মনে নাই, আমার তো আনা উচিত ছিল। খরগোশ তো ফলমূল মিষ্টি ছাড়া কিছু খায় না, এই খরগোশ আবার শাকসবজিও খায় না। তো যাই হোক, আমি আবারও রুমের মধ্যে প্রবেশ করলাম। তারপর দেখি তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে আমাকে বলতেছিল, তোমার আসতে এত দেরি, তুমি না বললে 1 ঘন্টা লাগবে? আমি বললাম, আর বলিও না, একটা কাজে আটকেছিলাম, যার কারণেই অনেক বেশি পরিমাণ সময় লাগলো, তুমি কিছু মনে করিও না। সে আমাকে বলল, মনে করার কিছু নাই, আমি তোমাকে একটা কথা বলবো, আমি জানি না তোমাকে কিভাবে বলবো। আমি তখন বললাম, আরে সমস্যা নাই, বলো বলো। তখন সে আমাকে বলল, তোমাকে আজ কয়েকদিন যাবৎ আমি অনেক কষ্ট দিয়েছি, তাই না? আমি বললাম, সি, এটা কি বলো, আমি তো অনেক খুশি যে তুমি আমার সাথে আছো। তুমি দেখো না, আমি এখন অনেক হাসি খুশি থাকি, তুমি এভাবে থাকো, যতদিন ইচ্ছা আমার সাথে থাকো, কোনো সমস্যা নেই। সে আমাকে বলল, না আমি আর তোমাকে কষ্ট দিব না, তুমি যখন চলে যাও তখন আমি অনুভব করি তোমার বাড়ির পাশ দিয়ে আমার স্বজাতি এক ভাই এইখান দিয়ে চলাচল করতেছিল, মানে সে তার কাজে এখান দিয়ে যাচ্ছিল, এই জিনিসটা আমি বুঝতে পারি। তারপরে আমি তার সাথে দেখা করি। তার সাথে দেখা করার পর আমি বিস্তারিত জেনে গিয়েছি। আমাকে জানিয়েছে কিভাবে আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো, মানে কিভাবে আমি আমার রাজ্যে চলে যেতে পারবো, সে রাস্তা সে আমাকে বলে দিয়েছে। আমাকে সে বলল আমাকে নিয়ে যাবে, কিন্তু তোমাকে না বলে তো আমি যাব না, তুমি আমার এত বড় উপকার করলা, তোমাকে না বলে আমি কিভাবে যেতে পারি? বন্ধুরা, এই কথাটা শোনার পর মনে হলো আকাশ যেন আমার মাথার উপর ভেঙে পড়লো। আমি তখন বিছানার উপর বসে পড়লাম। আমি তাকে বললাম, কি, এটা কি বলছো তুমি? তুমি চলে যাবা? সে আমাকে বলল, হ্যাঁ আমাকে তো চলে যেতেই হবে, তুমি মানুষ, আমি পড়ি, তোমার সাথে আমি কিভাবে থাকতে পারি? অনেক দিন তোমাকে জ্বালাইলাম, অনেক কষ্ট করছো আমার জন্য, ঠিকমতো এখন আর মাছও ধরতে পারতেছো না, সবসময় আমাকে নিয়েই ব্যস্ত আছো, আর কত কষ্ট তোমাকে দিব। ভাগ্যে সেই স্বজাতি ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, না হলে আরও কিছুদিন হয়তো তোমার সাথে থাকতে পারতাম, কিন্তু তোমার অনেক কষ্ট হইতো। তখন আমি তাকে ধমক দিয়ে বললাম, আরে তুমি এত কষ্ট কষ্ট কেন বলতেছো? আমি তো ভালো আছি তোমাকে নিয়ে, আমি তোমার সেবা করতেছি, আমার খুব ভালো লাগতেছে। সে আমাকে বলল, আচ্ছা সমস্যা নাই, আমি আবারও মাঝে মাঝে তোমার সাথে দেখা করব। বন্ধুরা, আমি দেখলাম আমার প্রতি তার কোনো মায়া নাই, মানে সে চলে যাবে। আমি তখন ভাবলাম সে তো আমাকে ভালোবাসে না, সো আমি তাকে ভালোবাসি এই জিনিসটা কিভাবে বলবো? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি কখন যাবা, আমার কোনো আপত্তি নাই। সে আমাকে বলল, আমি তোমার কাছে চিরঋণী, যে কোনো বিপদে তুমি আমাকে ডাক দিও, আমি তোমার পাশে থাকবো, আর আমি আজকে রাত্রে চলে যেতে চাচ্ছি, তুমি যদি অনুমতি দাও। আমি বললাম, আমার অনুমতির কি আছে, তুমি তোমার রাজ্যে ফিরে যাবা, এতে আমার অনুমতির কি আছে? সে আমাকে বলল, আরে না, তুমি এখন আমার গার্জিয়ান, তুমি যদি আমাকে রক্ষা না করতা তাহলে তো আমি আজ পৃথিবীর আলোই দেখতাম না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যে কোনো সময় যাইতে পারো। তারপর বন্ধুরা, আমার পকেটে কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে বাজারে চলে গেলাম। আমি ভাবতেছিলাম, আমার প্রিয়তমা, আমি যাকে এত ভালোবেসে ফেলেছি, সে তো আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে, তার জন্য সামান্য কিছু উপহার আমি এই শেষবেলা দিতে চাই।
আমি আমার নিজের টাকা দিয়ে আবারও আর একটা মিষ্টান্ন ভাণ্ডারে চলে গেলাম। আনুমানিক 5 কেজি মিষ্টি কিনে নিয়ে আসলাম। আমি যখন বাড়িতে আসলাম রাত্রেবেলা, তখন ভালোভাবে লক্ষ্য করলাম আমার মা কোথায় আছে। আমি দেখতে পারলাম আমার মা আমার রুমের মধ্যে বসে আছে। তারপরে আমি আস্তে আস্তে আমার রুমের মধ্যে প্রবেশ করি, তারপর দরজাটা লাগিয়ে দেই। লাগিয়ে দেওয়ার পর সেই পরীটি আমাকে বলতেছিল, আরে তুমি কোথায় চলে গিয়েছিলা? আজকে রাত্রেই তো আমি চলে যাব, তোমার সাথে একটু গল্প করতাম, বিকেলবেলা থেকে তুমি নাই, এটা কোনো কথা? আমি তখন বললাম, আর বলিও না, তোমার জন্য একটা জিনিস আনতে আনতে আমার অনেক দেরি হয়ে গেল। সে আমাকে বলল, কি আনছো? আমি বললাম, দেখোই না খুলে। সে খুলে দেখে অনেকগুলো মিষ্টি। সে অনেক খুশি হয়ে যায়, কেননা সে অনেক ক্ষুধার্ত ছিল। তারপর সে মিষ্টিগুলো দেখে তার লোভ সামলাতে পারতেছিল না, অনেক মজা করে খাচ্ছিল। আমাকেও 2-3টা মিষ্টি নিজের হাতে খাইয়ে দিয়েছে। আমি খেতে চাচ্ছিলাম না, কিন্তু সে আমাকে জোর করেই খাওয়াইছে। তারপর সে যখন সবগুলো মিষ্টি খেয়ে ফেলার পর আমাকে জড়িয়ে ধরে আমাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আমার অনেক ক্ষুধা পাচ্ছিল, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। আমি জানি তোমরা আর্থিকভাবে অনেক দুর্বল, তোমাদের টাকা পয়সা নাই, কাজে আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, আমি ভাবতেছিলাম আমি আমার রাজ্যে যেয়ে সেখানে খাবার খাবো, কিন্তু তুমি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আমি এমনভাবে জড়িয়ে ধরলাম, আমার ভালোবাসার মানুষটাকে শেষ বিদায় জানাচ্ছিলাম। এটাই শেষ জড়িয়ে ধরা। সেও আমাকে জড়িয়ে ধরছিল, কিন্তু সে যখন আমাকে জড়িয়ে ধরে তার ভিতরে বন্ধুত্বর একটা মায়াবন্ধন কাজ করতেছিল। মনে হচ্ছিল আমি তার বন্ধু, আর আমাকে রেখে সে তার রাজ্যে ফিরে যাবে, এরকম অনুভূতি তার মধ্যে কাজ করতেছিল। যাই হোক বন্ধুরা, সেই রাত্রে আমি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর মা যখন ঘুমিয়ে যায়, তখন সেই পরীটি আমাকে বলে, তুমি আমাকে এখন বিদায় দিবা। আমি বললাম, তোমাকে আমি কিভাবে বিদায় দিতে পারি? সে আমাকে বলল, আমি চাইলে এখান থেকে চলে যেতে পারি, কিন্তু আমি চাই আমি তোমার সেই নৌকা থেকে বিদায় নেব, যে নৌকাতে এই পৃথিবীর আলো আমি দেখেছিলাম, যে নৌকার উপর তুমি আমাকে মুক্ত করেছিলা, সেই নৌকার থেকেই আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই। আর আমার পাশে আমি তোমাকে দেখেই শেষ বিদায় নিতে চাই তোমার থেকে। আমি তখন তাকে বললাম, এত রাত্রে আমি তোমাকে নিয়ে আবারও নৌকার উপর যাব? সে আমাকে বলল, এই অনুরোধটা তুমি আমার রাখো, এটা আমার খুবই ইচ্ছা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর আমি চুপে চুপে দরজাটা খুললাম। তারপর তাকে নিয়ে আবার আমি নৌকার উপর গেলাম। নৌকার উপর ওঠার পর আমি অনেক বেশি পরিমাণ ইমোশনাল হয়ে যাই। আমার ভিতরে অনেক ভয় করতেছিল, আমি কেন যেন কাঁপতেছিলাম। মনে হচ্ছিল আমি তাকে হারিয়েই ফেললাম, কিছুক্ষণ পর হয়তো তাকে আর দেখতে পাবো না। কিন্তু আমার ভিতরে এক ধরনের অনুতপ্ত কাজ করতেছিল। আমি যে তাকে ভালোবাসি, এই কথাটা তাকে বলতে পারলাম না। এই না বলা কথা না বলার জন্য আমার ভিতরের বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। সে দেখি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথম আমি তার চোখে আমার প্রতি ভালোবাসার মায়া দেখতে পাইলাম। আমার কাছে অবাক লাগলো। আমি ভাবতেছিলাম, কি ব্যাপার, এ হঠাৎ করে এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? সে কি আমাকে ভালোবাসে? সে পরীটি আমাকে কোনো কথা বলতেছিল না, আমিও তাকে কোনো কথা বলতেছিলাম না। যেহেতু এই বিদায়কালে আমি আর তার মায়া বাড়ানোর জন্য চেষ্টা করি নাই। আমি তাকে বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেখানেই থাকো ভালো থাকো, যদি কখনো তোমার সময় হয় পৃথিবীতে আসিও আমার সাথে দেখা করার জন্য, তাহলে আমি অনেক খুশি হব। সে আমাকে বলল, হ্যাঁ ঠিক আছে। আর কোনো কথা সে আমাকে বলতেছিল না। আমি দেখতে পাইলাম তার মুখে অনেক রাগ রাগ ভাব। সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, অথচ তার মুখের মধ্যে এক ধরনের রাগ রাগ ভাব। আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, ভালো থাকিও। সে তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু সে কিছুতেই যাচ্ছে না। বন্ধুরা, সে আমার থেকে বিদায় নেবে, কিন্তু আমি দেখতে পেলাম রাগে তার চেহারাটা লাল হয়ে যাচ্ছে। আমি তখন তাকে বললাম, আরে তুমি কেমন যেন করতেছো, এরকম করতেছো কেন? হঠাৎ করে কি হয়েছে তোমার? তুমি চলে যাওয়া, যাও। তারপর সে আমার কাছে আসলো। আসার পর আমাকে একটা জোরে থাপ্পড় মারলো। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, কি হলো এটা? তুমি আমাকে থাপ্পড় মারলা? সে আমাকে বলল, তোমাকে আরো থাপ্পড় মারা উচিত। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি হতভম্ব হয়ে শুধু তার দিকে তাকিয়েছিলাম। সে আমাকে বলল, তুমি আমাকে ভালোবাসো? তখন আমি কোনো কথা বললাম না। সে আবারও আমার জামার কলার ধরে ঝাঁকাচ্ছিল আর বলতেছিল, তুমি আমাকে ভালোবাসো, বলো। আমি কোনো কথা বলতেছিলাম না, আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আবারও সে আমাকে ঝাঁকি দিয়ে বলল, বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? তখন আমি বললাম, আমি জানি না। সে আমাকে বলল, আমি সবই জানি, আমি তোমার মন পড়তে পারি, তুমি হয়তো ভুলে গিয়েছো আমি পড়ি, আমরা সবই পারি, তুমি আমাকে অনেক ভালোবাসো। কিন্তু এই কথাটা কেন তুমি আমাকে বলতে পারতেছো না? যদি বলতা তাহলে তো আগেই সমাধান হয়ে যায়। তখন আমি তার দিকে তাকাই, অবাক হয়ে বলি, মানে তুমি কি বলতেছো? তুমি না আমাকে ছেড়ে চলে যাবা? হঠাৎ করে কি বলতেছো? তোমার মাথায় কোনো সমস্যা হলো নাকি?
সে আমাকে বলতেছিল, না আমি ঠিক আছি। আজ এই পর্যন্ত আসার কারণ ছিল আমি চাচ্ছিলাম তোমার মুখ দিয়ে এই কথাটা বের করার জন্য, কিন্তু কিছুতেই তুমি সে কথাটা বলো নাই। কেন? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেই কথাটা কেন বলতেছো না বলো তো? আমি বললাম, দেখো তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে ছেড়ে চলে যাবা। এই কথাটা যখন আমি জানতে পারি, আমি ভাবলাম এই কথা, ভালোবাসি কথাটা তোমাকে বলে তোমার মধ্যে আর দুশ্চিন্তা না বাড়িয়ে অর্থে তোমাকে যেতে দেওয়াই আমার উত্তম কাজ হবে। তখন সে আমাকে বলল, তুমি বেশি বোঝো না। একটা লোক আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি তাকে রেখে স্বার্থপরের মতো চলে যাব, যে কিনা আমার নতুন জীবন দিয়েছে, যে কিনা আমার জন্য তার মায়ের সাথে মিথ্যা কথা বলতেছে, তাকে রেখে আমি চলে যাব? আমি তখন তাকে বললাম, আচ্ছা তুমি এগুলো কি বলতেছো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তখন সে আমাকে বলল, তুমি যে মাথা মোটা, তুমি বুঝতে পারবা না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর আমি তার দিকে তাকাই, আমি অবাক হয়ে যাই। আমি তখন তাকে বলি, তুমি যে আমাকে ভালোবাসো এটা তো আমি বুঝতে পারি নাই। সে আমাকে বলল, তুমি তো বুঝতে পারবা না। আমি চাচ্ছিলাম তুমি আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি, তারপর আমি তোমাকে জড়িয়ে ধরতাম, আমিও বলতাম আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে এই কথাটা বলতে পারো নাই। আমি তাকে বললাম, আমাকে মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার তো অপরাধ আছে। পরীটি আমাকে বলল, আমার কি অপরাধ? আমি বললাম, তুমি তো আমার মন পড়তে পারো, আমি না হয় তোমার মন পড়তে পারি না, কিন্তু তুমি তো আমার মন পড়তে পারো। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তাহলে কেন তুমি আমাকে বললা না আমি তোমাকে ভালোবাসি? তাহলে তো সবকিছু হয়ে যেত। সে আমাকে বলল, আমি চাচ্ছিলাম তুমি তোমার নিজ থেকে আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি এই সাহসটা পাচ্ছিলে না। আমি বললাম, আমি যদি এই কথাটা বলতাম, কিন্তু তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালো না বাসতা, তাহলে তোমার কাছে আমি অপমানিত হইতাম না, বা আমানতের খেয়ানত হয়ে যেত না? তুমি তো বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিয়েছো, আর তোমার সুযোগের সদ্ব্যবহার করা হয়তো না। সে আমাকে তখন জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, এত ভালো মানুষ আমি আর জীবনে কখনো দেখবো কিনা জানি না, এত ভালো মানুষ হইতে পারে? তুমি যেদিন আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছো সেদিনে আমি বুঝতে পারছি তুমি অনেক ভালো মানুষ, কিন্তু এতটা ভালো মানুষ আমি অনুমানও করতে পারি নাই। আজ আমি নিজ চোখে দেখলাম। সে আমাকে জড়িয়ে ধরেই আছে। সে আমাকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমিও তাকে অনেক জড়িয়ে ধরলাম, অনেক আদর করলাম। তাকে বললাম, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি যে তোমাকে পাবো এটা তো আমি কখনো চিন্তাও করতে পারি নাই। সে আমাকে বলল, আরে বোকা, আমি তো তোমার সাথেই আছি, কখনোই তোমাকে ছেড়ে আমি যাব না। আমি তখন তাকে বললাম, আচ্ছা তাহলে যে তুমি বললা তোমার সহজাতি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সে নাকি তোমাকে রাজ্যে ফিরে যাওয়ার জন্য বলছিল, তুমি আমাকে সেটাই তো জানিয়েছো। সে আমাকে বলল, এটা এক ধরনের মিথ্যা কথা ছিল, আমার কারোর সাথেই দেখা হয় নাই। আমি শুধুমাত্র তোমার মুখ দিয়ে এই কথাটা বের করার জন্য একটা প্ল্যান করছিলাম। আমি চাচ্ছিলাম যখন আমি চলে যাওয়ার জন্য প্রিপারেশন নেব, তুমি হয়তোবা তোমার ভালোবাসার কথা আমাকে বলবা, না হলে জীবনেও তুমি আমাকে বলবা না। কিন্তু সেই প্ল্যানটা আমার কাজে লাগলো না। তো যাই হোক বন্ধুরা, সেই দিন রাত্রিবেলা নৌকোর উপর আমাদের মাঝে প্রেম হয়। আমি বুঝতে পারতেছিলাম কেন সে এই নৌকোর উপর আমাকে নিয়ে আসার জন্য এত জোর করতেছিল। এই নৌকোর মাধ্যমে যেহেতু আমাদের মাঝে পরিচয় হয়, সেই পরিটিও চাচ্ছিল এই নৌকোর উপরেই যাতে আমাদের প্রেমের সূচনা হয়। তারপর আমি নৌকার বাঁধনটা খুলে দেই, খুলে আমরা মাঝ নদীতে চলে আসি। আমি সেই পরিটির কোলের উপর মাথা রেখে শুয়েছিলাম। পরিটি আমার মাথাটা চুলকে দিচ্ছিল, আমার মাথা নেড়ে দিচ্ছিল, আর আমার কপালে চুমো দিচ্ছিল, আমাকে অনেক আদর করতেছিল। তুলতুলে হাত দিয়ে যখন আমার গাল স্পর্শ করতেছিল, আমার ঠোঁট স্পর্শ করতেছিল, আমার নাক স্পর্শ করতেছিল, আমার এতটা ভালো লাগতেছিল যেটা আসলে কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যেন হারিয়ে গেলাম অন্য এক জগতে। কিছুক্ষণ পর সে আমাকে বলল, আচ্ছা তুমি থাকো, আমি এখনই আসতেছি। তখন আমি তাকে বললাম, কি ব্যাপার, তুমি তোমার রাজ্যে চলে যাচ্ছ নাকি? তখন সে আমাকে বলল, আরে বোকা, আমি আমার রাজ্যে যাব কেন? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমি মজা করতেছি, কিন্তু বলো কোথায় যাচ্ছ? সে বলল, তুমি থাকো, আমি আসতেছি। আনুমানিক 1 মিনিট পর সে আবারও আমার কাছে ফিরে আসে। আমি দেখি তার হাতে আঙ্গুরের ঝোপা, আপেল, কমলা, বেদনা, সব রকমের ফল সে নিয়ে নৌকোর উপর চলে এসেছে। আমি তখন বললাম, কি ব্যাপার, এতগুলো ফলমূল তুমি কিভাবে সংগ্রহ করলা? সে বলল, আমি পড়ি, আমি চাইলে সবই পারি। আমি বললাম, তুমি যে পড়ি, তুমি চাইলে তো সবই পারো, তাহলে তুমি ক্ষুধার্ত থাকা অবস্থায় কেন খাবার খাচ্ছিল না, আমার উপর তাকিয়েছিলা, কখন আমি খাবার ম্যানেজ করে দিব, তারপর সেটা খাবা? তখন সে আমাকে বলল, আরে আমি দেখতেছিলাম তুমি আমার জন্য কতটা কি করতে পারো, আমি দেখলাম তুমি আমার জন্য অনেক কিছুই করতে পারো। আমি চাইলেই নিজে নিজে খাবার খেতে পারতাম, কিন্তু প্রকৃতপক্ষে আমার তখন কোনো ক্ষুধা ছিল না। আজ এত ফলমূল নিয়ে এসেছি শুধু তোমার জন্য, তুমি খাবা, আমি দেখব। তুমি তো আমাকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছো, নিজের টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে এসেছো,
আজকে আমি তোমার জন্য কিছু নিয়ে আসলাম। তারপর বন্ধুরা সে তার হাত দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল এক একটা আঙ্গুর যেন জান্নাতের খাবার। পৃথিবীর যে আঙ্গুরগুলো আছে এই আঙ্গুরগুলোর চাইতে অনেক সুস্বাদু। আপেল, কমলা, বেদনা আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি যেন মন প্রাণ জোরে খাচ্ছিলাম। কতদিন হলো ভালো মন্দ কিছু খাই না, আজকে সে আমাকে খাইয়ে দিচ্ছিল। আমার তখন মনে হচ্ছিল আমার জীবন সার্থক। এর চেয়ে কি সুখ আমি পেতে পারি। আমি তাকে জড়িয়ে ধরলাম, তাকে বললাম আমাকে ছেড়ে তুমি কখনোই যাবা না। সেও আমাকে বলল তুমি তো আমাকে ভুলে যাবা না। আমি তখন বললাম আরে পাগলি, আমি তোমাকে কখনোই ভুলে যাব না, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে তোমার রাজ্যে যাবা না। সে আমাকে বলল আরে আমি তো আমার রাজ্যেই চিনি না, আর আমি আমার রাজ্যে কেন যাব? আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলছি, আর তোমার সাথে থাকার আমার আর একটা কারণ আছে। আমি এই পৃথিবীতে থাকবো, পাশাপাশি আমার বাবা মাকে সেই কবিরাজ কোথায় লুকিয়ে রেখেছে আমাদেরকে উদ্ধার করতে হবে। আমি বললাম হে, তুমি তো একটা ভালো কথা বলেছো, আমার তো মনেই নাই। সেই কবিরাজ তো তোমার বাবা মাকেও বন্দি করে রেখেছে, তাই না? তাহলে তো আমাদের খুঁজে বের করতে হবে, তোমার বাবা মাকে মুক্তি করার ব্যবস্থা করতে হবে। সে আমাকে বলল হ্যাঁ, আমার বাবা মাকে যেভাবে হোক আমি উদ্ধার করেই ছাড়বো। এর জন্য তোমার সাহায্য আমার খুবই দরকার হবে। তোমাকে এই কথাটা আমি আগেই বলতে পারতাম, কিন্তু আমি অনেক ক্লান্ত ছিলাম। দীর্ঘ বছর বোতলবন্দি থেকে আমি অনেক দুর্বল ছিলাম। কাজে আমিও চাচ্ছিলাম 4-5টা দিন তোমার সাথে রেস্ট নেই। আগামীকাল থেকেই আমরা বের হব, বুঝছো? আমি তখন বললাম আচ্ছা সমস্যা নাই, কিন্তু তুমি কি জানো সেই কবিরাজের বাড়ি কোথায়? তোমাদেরকে যে কবিরাজ বোতলবন্দি করেছিল সে তো তার বাড়ি থেকেই করছিল, তাই না? সে আমাকে বলে হ্যাঁ, আমরা তার বাড়িতেই গিয়েছিলাম, তো সেই বাড়ি থেকেই আমাদেরকে বোতলবন্দি করে ফেলে। আমি তখন তাকে বললাম তাহলে তো সমাধান হয়েই গেল, তুমি শুধুমাত্র সেই বাড়িটা আমাকে চিনিয়ে দেবা, বাকি কাজটা সেই কবিরাজের সাথে কথা বলে আমি ব্যবস্থা করব। যত টাকা দিতে হয় আমি দিব, যেভাবে হোক আমি তোমার বাবা মাকে উদ্ধার করেই ছাড়বো। সে আমাকে তখন আরো বেশি করে জড়িয়ে ধরলো। সে আমাকে বলল আমি কোনো ভুল মানুষের হাত ধরিনি, আমি যে মানুষটার হাত ধরছি সে মানুষটা সঠিক, তুমি সত্যি অনেক ভালো মানুষ। তো যাই হোক বন্ধুরা, সেই রাত্রে আমরা সারা রাত নৌকার উপর গল্প করি, অনেক মজা করি। যখন ফজরের আজান দিবে দিবে ভাব, তখন তারপর আমরা সেই নৌকা থেকে বাড়িতে চলে আসি। কেননা বন্ধুরা ফজরের আজান দেওয়ার পরই তো আমার মা জাগ্রত হয়ে যায়। কাজে জাগ্রত হওয়ার আগেই আমি আবারও বাড়ির মধ্যে চলে আসি। বাড়িতে চলে আসার পর তাকে বলি ঠিক আছে তুমি আমার পাশে শও। ফজরের আজান তখন দিতে থাকে, তারপর আমরা ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙে আমার মার চিৎকারে। তখন সকাল আনুমানিক 9টা। তখন আমার মা বারবার বলতেছিল তোকে বলছিলাম সকাল 7টার মধ্যে ঘুম থেকে ওঠার জন্য, এখন কত বেলা হয়ে গেল তারপরেও ঘুম থেকে উঠতেছিস না, এরকম চেল্লাপালা করতেছিল আমার রুমের বাইরে থেকে। আমি বুঝতে পারলাম আর ঘুমানোর উপায় নাই। আমি সেই পরিটিকে ডাক দিলাম, তাকে বললাম এই শুনছো, এই শুনছো? সে ঘুম থেকে জাগ্রত হলো। আমি বললাম আর বলিও না, তুমি তাড়াতাড়ি খরগোশের আকৃতির রূপ ধারণ করো, না হলে মা যখন রুমের মধ্যে আসবে দেখলে সমস্যা হতে পারে। তখন সে বলল আচ্ছা সমস্যা নাই, আমি খরগোশের রূপ ধারণ করতেছি। মুহূর্তের মধ্যে সে খরগোশের রূপ ধারণ করলো। তারপর আমি তাকে কোলে নিলাম, তার কপালে একটা চুমু দিলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে মা আমার রুমের মধ্যে প্রবেশ করলো। করার পরই অনেক বকাঝকা করতেছিল, বলতেছিল তোকে এই শিক্ষা দিয়েছি, কতদিন বলবো আর বল? এত বেলা করে ঘুমাবি না, খবরদার ঘুমাবি না, যদি ঘুমার সকালবেলা আর ভাত পাবি না। আমি তখন মাকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বাড়ো তো, তারপর বাকি কথা হবে। তারপর মা আমাকে খেতে দিল, আমিও খাইলাম। খরগোশটি আমার কোলের উপর বসা ছিল। মা বলল আচ্ছা তুই যে খরগোশটাকে নিয়ে এভাবে সারাদিন পড়ে থাকিস, তোর কি কোনো কাজকর্ম নেই? মাছ ধরতে যাস না, কোনো কাজও করিস না, এভাবে কতদিন? মাকে বললাম মা তুমি টেনশন করিও না, রিজিকের মালিক আল্লাহ, একটা ব্যবস্থা হবেই। মা বলল ঠিক আছে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু চেষ্টা তো করতে হবে, তাই না? তারপর মাকে বললাম মা তুমি টেনশন করিও না। কিছুক্ষণ পর মা আমাকে বলতেছিল দেখ আমার তো অনেক বয়স হইলো, এখন আর আগের মতো নড়তে পারি না, রান্না করতে পারি না, অনেক বিরক্ত লাগে। তোরও তো অনেক বয়স হইলো, আমি চাই তুই একটা বিয়ে কর। তুই সারাদিন তো বাড়ি থাকিস না, টোটো কোম্পানির মতো ঘুরিস, কাজেই তুই একটা বিয়ে করে একটা বৌমা নিয়ে এসে দে, আমি বৌমার সাথে গল্প করে সারাদিন কাটিয়ে দিতে পারবো, তোর দিকে আর তাকিয়ে থাকতে হবে না আমার। এই কথা যখন মা বলল তখন দেখি খরগোশটা আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখতে পেলাম সে খুবই রাগান্বিত, কেন মা আমাকে বিয়ের কথা বলল, আমার প্রতি সে খুবই রাগ করেছে। তো যাই হোক আমিও খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে চলে আসলাম। চলে আসার পর রুমের মধ্যে ঢুকলাম, ঢোকার পর রুমের সিটকানি লাগিয়ে দেই। সিটকানি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খরগোশটি পরিরূপ ধারণ করে। রূপ ধারণ করার পরই সে আমাকে বলতেছিল তোমার মা এই কথা বললো কেন? আমি বললাম কি বলছে? তখন সে আমাকে বলল ন্যাকামি করিও না, তুমি তো সবই জানো তোমার মা কি বলছে। আমি বললাম আরে বিয়ের কথা বললে কি বিয়ে করা হয় নাকি? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। সে আমাকে বলল শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো তোমার খবর আছে, তুমি যদি অন্য মেয়েকে বিয়ে করো তার খবর আমি করে ছাড়বো।
আমি বললাম, আরে পাগলি, আমি তো শুধু তোমার জন্য, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করব। মা তো বলবেই, তাই না? আমি তো একমাত্র ছেলে। তখন সেই পরীটি বলল, হ্যাঁ ঠিক আছে, আমি তো আছি। আমি বললাম, আরে তুমি তো পরী, তাও আবার অদৃশ্য অবস্থায় আছো, তুমি তো আমার সাথে থাকো, মা তো জানেই না। সে আমাকে বললো, আমি কিছু বুঝি না, যদি তোমার কোনো কিছু হয়, তুমি যদি অন্য কোনো মেয়েকে বিবাহ করো, তোমার খবর আমি করে ছাড়বো। আমি বললাম, আরে পাগল, আমি কি তোমাকে একবারও বলেছি আমি অন্য কাউকে বিবাহ করব? আমি তো তোমাকে ভালোবাসি। তারপর সে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে কান্না করে দিল। সে আমাকে বলল, দেখো, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই, আমার বাবা মা কোথায় আমি জানি না, আমি আর কষ্ট পাইতে চাই না, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমি বললাম, আমিও তোমাকেই সারা জীবন কাছে পেতে চাই। তো যাই হোক, আমি তার চোখের পানিটা মুছে দেই, দেওয়ার পর বলি, আরে তুমি টেনশন করিও না, কোনো সমস্যাই হবে না। তারপর পরীটি আমাকে বলতেছিল, আচ্ছা চলো, আমি আমার বাবা মার খোঁজে বের হই, তুমি আমাকে সাহায্য করবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। তুমি তো জানো সেই কবিরাজের বাড়ি কোনটা? সে আমাকে বলল, অনেক দিনের কথা আমি জানি না। সেই কবিরাজটা যখন আমাদেরকে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক করছিল, এক ধরনের বাতাস আমাদেরকে তার বাড়ির দিকে টানতেছিল, ঝড়ের বেগে আমরা তার বাড়ির দিকে ছুটতেছিলাম। আমার অতটা মনে নাই, তবে আন্দাজ করে হয়তোবা আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি। আমি বললাম, ঠিক আছে চলো, তুমি যদি সেই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারো তাহলে তো হয়েই গেল। সেই কবিরাজকে বলে তোমার বাবা মাকে আমি উদ্ধার করার ব্যবস্থা করে দিব। তারপর বন্ধুরা, সে আমাকে নিয়ে চলে গেল এমন একটা জায়গায়, আমাদের গ্রাম ছেড়ে অনেক দূরে, সেখানে জঙ্গল আর জঙ্গল, সচরাচর কোনো মানুষ যায় না। সেই জঙ্গলের পাশে একটা মাঠ ছিল, খোলা মাঠ। সেই খোলা মাঠের কাছে গিয়ে আমাকে বলতেছিল, জানো, আমরা যখন এইখানে ছিলাম, আমি, আমার বাবা, আমার মা, তিনজন এখানে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে এই জঙ্গলের ভিতর থেকে এক ধরনের বাতাস আমাদের গায়ে লাগে এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে এই সোজা পশ্চিম দিকে চলে যায়। তারপর এই সোজা যাওয়ার কিছুক্ষণ পরে একটা বাড়িতে আমাদেরকে আশ্রয় ফেলে। আমার আর কিছু মনে নাই, আমার মনে হচ্ছে এই সোজা যদি আমরা পশ্চিম দিকে যাই তাহলে আমার কিছু মনে পড়তে পারে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে চলো, আমরা আস্তে আস্তে পশ্চিম দিকে হাঁটা দিই। তারপর বন্ধুরা, সেই জঙ্গল থেকে আমরা পশ্চিম দিকে আস্তে আস্তে লোকালয়ের দিকে হাঁটতে শুরু করলাম। একটা গ্রামের কাছে পৌঁছালাম। সেই গ্রামের কাছে যাওয়ার পর সে আমাকে বলতেছিল, আমার কিছুটা মনে পড়ছে, এইখান দিয়ে মনে হয় আমরা গিয়েছিলাম। আমরা যখন সেই কবিরাজের বাড়িতে পড়ছিলাম, আমার মনে হয় এইখান দিয়ে গেছিলাম, আমরা আরেকটু এগিয়ে যাই। তারপর সে আমাকে নিয়ে একটা বাড়ির কাছে গেল, যাওয়ার পর বলল, পেয়েছি পেয়েছি, এই বাড়িতেই আমরা এসে পড়ছিলাম, এই যে উঠানে, এই উঠানেই আমরা এসে পড়ছিলাম। তারপরে সেই কবিরাজ আমাদেরকে বোতলের মধ্যে আটকে রাখে। আমি তখন ভালোভাবে লক্ষ্য করলাম সেই বাড়িটি, দেখি অনেক পুরনো একটা বাড়ি, আশেপাশে কেউ নেই, অনেক মরা পাতা পড়ে আছে চারপাশে, মনে হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ি। একটা ঘর এখনো পড়ে আছে, কিন্তু সেই দরজাটা তালা মারা, দেখে বোঝাই যাচ্ছে এখানে কোনো মানুষ থাকে না। আমি তখন বললাম, বাড়িটা দেখছো? সে আমাকে বললো, হ্যাঁ, এই বাড়িতেই আমরা এসেছিলাম, আর এই বাড়ি থেকেই সেই কবিরাজ আমাদেরকে বন্দি করে। আমি বললাম, আরে না, সেটা বলছে না, বাড়ির দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখো, তোমার কি মনে হয় এই বাড়িতে এখন কেউ থাকে? সে আমাকে বলল, আমি জানি না, থাকতেও তো পারে। আমি তাকে নিয়ে চারপাশে ঘোরাঘুরি করে দেখলাম। ভালোভাবে দেখার পর দেখলাম অনেক কবিরাজি ব্যবহার করা জিনিসপত্র, তাবিজ, তারপরে বিভিন্ন পুতুল, ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা, এগুলো পড়ে আছে। আমি দেখে বুঝতে পারলাম, হ্যাঁ, এটা আসলে একটা কবিরাজের বাড়ি, তা না হলে এই সকল তাবিজ টাবিজ এখানে পড়ে থাকার কোনো মানেই হয় না। আমি তাকে বললাম, এই বাড়িতে আগে যেই ছিল সে আর এখন থাকে না, আমাদের একটা পাশের বাড়িতে যে খোঁজ নিতে হবে, সেই ব্যক্তিটা কোথায় আছে। সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপর বন্ধুরা, সেই বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না। অনেকটা 10 মিনিট হাঁটার পর আমরা আর একটা বাড়ি পাই। সেই বাড়িতে যাওয়ার পর দেখি সেখানেও কেউ নেই। অনেক খোঁজাখুঁজির পর একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। আমি তখন তার সাথে কথা বলি। আর বন্ধুরা, সেই পরীটি কিন্তু অদৃশ্য অবস্থায় আমার সাথে আছে, তাকে কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র আমি ছাড়া। সেই বৃদ্ধ মহিলাকে আমি বললাম, আচ্ছা, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা কার? সে আমাকে বলল, আর বলিও না, ওই বাড়িটা একটা কবিরাজের। সে মানুষের অনেক খারাপই করত, মূলত তার জ্বালায় আমাদের গ্রাম থেকে মানুষগুলো চলে যায়। আজ দেখো আমাদের গ্রাম কত ফাঁকা, অনেক দূরে দূরে বাড়ি, কিন্তু অনেক আগে এখানে অনেক বাড়িঘর ছিল। কিন্তু আমাদের প্রতিবেশীগুলো সেই কবিরাজের জ্বালায় তারা তাদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেয়ে বাড়ি করতে বাধ্য হয়েছে। আমি বললাম, আচ্ছা, সেই কবিরাজ এখন কোথায়, আমাকে বলতে পারবেন? আমি তার কাছে এসেছি। সে আমাকে বলল, আরো 10 বছর আগে আসা উচিত ছিল তোমার, তাহলে তুমি সেই কবিরাজকে দেখতে পাইতা। আমি বললাম, সে 10 বছর আগে কোথায় চলে গিয়েছে, আমাকে কি তার ঠিকানা দিতে পারেন? সে আমাকে হাত দিয়ে দেখালো, একটু সামনে গেলেই পাবা, বেশি না, তার বাড়ির পাশেই। আমি বললাম, কি বলেন, 10 বছর আগে সে তার বাড়ির পাশেই
আর একটা বাড়ি করছে। আপনার কথার সাথে তো কোনো কিছুই মিল খাচ্ছে না। 10 বছর আগে আসলে আমি দেখতে পাইতাম, আবার বলো যে তার বাড়ির পাশেই আছে। কিছুই তো বুঝতেছি না। সে আমাকে বলল, আরে বোকা, সে তো মারা গেছে 10 বছর আগেই। তুমি যদি 10 বছর আগে আসতা তাহলে তার সাথে দেখা হইতো। বন্ধুরা, এই কথা শোনার পর আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আমি তখন তাকে বলি, আচ্ছা সেই কবিরাজের কোনো আত্মীয় স্বজন বা তার শিষ্যত্ব লাভ করছে, তার সাথে সবসময় থাকছে, এমন কেউ কি আছে? তাদের পরিচয় আমাকে কি দিতে পারেন? তারা কোথায় থাকে? সেই মহিলা বলল, অনেকেই তো ছিল তার সাথে থেকে থেকে কাজগুলো শিখতো, কিন্তু কে কোথায় আছে বাবা আমি বলতে পারবো না। সবাই এখান থেকে চলে গেছে, আমি এখানে পড়ে আছি। আমার স্বামীর ভিটাকে ছেড়ে আমি কোথাও যাব না। যতদিন আমার জীবন আছে ততদিন আমি এখানেই থাকবো, যার কারণেই আমি এখনো এখানে পড়ে আছি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি থাকেন, আমি চলে যাই। এই বলে আমি আবারও সেই কবিরাজের বাড়িতে চলে আসি। তখন আমি আমার পরিটিকে বলি, তুমি তো সবই শুনলা, সেই কবিরাজ নাকি মারা গেছে, এখন আমাদের উপায়? পরিটি তখন কান্না করতেছিল, আমাকে জড়িয়ে ধরে বলতেছিল, তাহলে কি আমি আমার বাবা মার সন্ধান পাবো না? একমাত্র কবিরাজই ছিল শেষ ভরসা, এখন কি করব? আমি তখন বললাম, আরে তুমি টেনশন নিও না, এই পৃথিবীতে একটা পথ যদি বন্ধ থাকে 1000 পথ খোলা থাকে। আমি ঠিকই একটা পথ খুঁজে বের করব। কোনো না কোনোভাবে তোমার বাবা মার কাছে আমি পৌঁছাবই, তোমার বাবা মাকে আমি উদ্ধার করবই। সে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমিই আমার ভরসা, এই পৃথিবীতে আমার কেউ নেই তুমি ছাড়া, আমি তোমার উপর ভরসা করতে পারি। তুমি আমাকে রক্ষা করেছো, আমি চাই আমার বাবা মাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, তাহলে সারা জীবনের জন্য আমি তোমার গোলাম হয়ে থাকবো। আমি তখন বললাম, আরে তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার গোলাম কেন হবা? তুমি আমার হৃদয়ে থাকবা, তুমি আমার আত্মা, তুমি আমার প্রাণ। তারপর সে আমাকে আরো জোরে জড়িয়ে ধরে। যাই হোক, সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা ফিরে আসি। পরিটি অদৃশ্য অবস্থায় আমার পাশে পাশে হাঁটতেছিল। সে কোনো কথা বলতেছিল না, আমিও কোনো কথা বলতেছিলাম না, দুজনেই চুপচাপ হাঁটতেছিলাম। বাড়িতে ফিরে আসার পর সেই রাত্রে আমি ঘুমাতে পারলাম না। পরিটিও ঘুমায়নি। সে আমার পাশে বসেছিল, মাঝে মাঝে আমার হাত ধরছিল। আমি তার হাতের উপর আমার হাত রেখে বললাম, আরে তুমি চিন্তা করিও না, আমি আছি না। সে শুধু আমার দিকে তাকিয়ে থাকতো, কোনো কথা বলতো না। বন্ধুরা, সেই রাতে হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার গ্রামের একজন বৃদ্ধ মানুষ আছে, সবাই তাকে চাচা বলে ডাকে। শুনেছিলাম তিনি নাকি অনেক কিছু জানেন, তাবিজ কবজ ভূত প্রেত পরি এই সকল বিষয়ে তার জ্ঞান অনেক। এক সময় নাকি তিনি এই সকল চর্চাও করতেন, কিন্তু বয়স হওয়ার কারণে তিনি এইসব ছেড়ে দিয়েছেন। আমার মনে হলো তার কাছে গেলে হয়তো একটা পথ বের করে দিতে পারবে। পরের দিন সকালে আমি পরিটাকে বললাম, তুমি আমার সাথে যাবা? সে বলল, আমি কোথাও এখন যাব না, তুমি যাও। আমি বললাম, আরে পাগলি, তুমি না থাকলে আমার ভালো লাগে না। সে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। বন্ধুরা, তারপর আমি সেই চাচার বাড়িতে গেলাম। গিয়ে দেখি তিনি তার উঠানে বসে আছেন। আমাকে দেখে বললেন, কিরে বাবা, কি ব্যাপার, তোর চেহারা এত মলিন কেন? আমি বললাম, চাচা, আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে। চাচা বলল, আচ্ছা ঠিক আছে, বল। বন্ধুরা, তারপর আমি তাকে সব খুলে বললাম। তিনিও বেশ মনোযোগ দিয়েই আমার কথাগুলো শুনলেন। শোনার পর তিনি অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, বাবা, এটা সহজ কাজ না। যে কবিরাজ তাদেরকে বন্দি করেছে সে তো মারা গিয়েছে। সে মারা গেলেও তার বাঁধন মরে নাই, সেই বাঁধন এখনো টিকে আছে। এই বাঁধন ছেঁড়ার একটাই উপায়। আমি বললাম, চাচা কি উপায়, বলেন আমাকে। তিনি বললেন, সেই পরীর মেয়েটা কি এখন তোমার সাথে আছে? আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? তিনি হাসলেন, বলেন, আমি এতদিন ধরে এইসব নিয়ে কাজ করছি, এখানে যে তোমার সাথে সে এসেছে এটা আমি বুঝতে পারবো না? বন্ধুরা, তখন পরীটি আমার কানে কানে বলল, সে সত্যিকারের জ্ঞানী মানুষ, তুমি তার কথা মনোযোগ দিয়ে শোনো। সেই চাচা বললেন, দেখো বাবা, যে কবিরাজ এই কাজ করেছিল সে একটা বিশেষ বোতলে তাদেরকে আটকে রেখেছিল। তুমি তো বলেছো একটা বোতল তুমি নদী থেকে পেয়েছিলা, তার মানে সে একটাকে আলাদা করে ফেলেছিল। বাকি দুটো বোতল নিশ্চয়ই কোথাও আছে। সেই বোতল দুটো খুঁজে বের করতে হবে, আর সেই বোতল দুটো একসাথে রেখে একটা বিশেষ মন্ত্র পড়লে বাঁধন খুলে যাবে। আমি বললাম, সেই বোতল দুটো কোথায় পাবো চাচা? তিনি বললেন, সেই কবিরাজের বাড়িতে। সেই বাড়ির কোথাও না কোথাও বোতল দুটাকে লুকিয়ে রেখেছে, তোমাকে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, এই কথা শোনার পর পরিটি আমার হাত চেপে ধরলো। আমি বুঝতে পারলাম সে অনেক আশার আলো দেখতে পাচ্ছে। আমি চাচাকে বললাম, চাচা, আপনি কি আমাদের সাথে যাবেন? তিনি বললেন, আমি এই শরীরে আর বেশি দূর আগাতে পারবো না, কিন্তু মন্ত্রটা আমি তোমাকে লিখে দিচ্ছি। বোতল দুটা পাওয়ার পর একসাথে রেখে এই মন্ত্রটা 3 বার পড়বা, দেখবা কাজ হবে। তিনি একটা কাগজে কিছু লিখে আমাকে দিলেন। তারপর বললেন, বাবা, একটা কথা মনে রাখিস, সেই বাড়িতে যাওয়ার সময় ভয় পাবি না, ভয় পেলে কাজ হবে না।
বন্ধুরা, তারপর আমি চাচার কাছ থেকে বিদায় নিলাম। পরীটি অদৃশ্য অবস্থায় আমার সাথে আসছিল, আমার হাত ধরে হাঁটছিল। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, চলো আজকেই যাই। সে বলল, হ্যাঁ চলো। সেই দিন বিকেলবেলা আমরা আবারও সেই পরিত্যক্ত কবিরাজের বাড়িতে পৌঁছালাম। বন্ধুরা, বাড়িটার দিকে তাকালেই বুকের ভিতর একটা শিরশিরে অনুভূতি হয়। একটা পাখিও সেখানে ডাকে না, সব চুপচাপ। আমি সাহস করে সেই বাড়ির ভিতরে ঢুকলাম। পরীটি আমার পাশে আছে জেনে একটু সাহস পাচ্ছিলাম। ঘরের তালাটা পুরনো ছিল, একটু জোরে ধাক্কা দিতেই খুলে গেল। ভিতরে ঢুকে দেখি অনেক পুরনো জিনিসপত্র পড়ে আছে, ধুলায় ঢাকা সবকিছু, বিভিন্ন রকম শিশির বোতল তাক ভর্তি। আমি তাকের দিকে তাকিয়ে থাকলাম। পরীটি আমার কানে কানে বলল, আমি চেষ্টা করছি অনুভব করতে আমার বাবা মা কাছে আছে কিনা। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, হ্যাঁ আমি অনুভব করতে পারছি, এই কোণার দিকে যাও। বন্ধুরা, আমি সেই কোণার দিকে গেলাম। সেখানে মাটির নিচে কিছু একটা আছে বলে মনে হলো। মাটি একটু আলাদা রকম দেখতে। আমি সেখানে খুঁড়তে শুরু করলাম। একটু খোঁড়ার পরেই পেলাম কাপড়ে মোড়ানো দুটি বোতল। পরীটি চিৎকার করে উঠল, বলল, এই দুটা বোতলের মধ্যেই আমার বাবা মা আছে। বন্ধুরা, আমার হাত কাঁপতেছিল। আমি সেই দুটা বোতল বের করলাম। তারপর সেই চাচার দেওয়া কাগজটা বের করলাম। বোতল দুটো পাশাপাশি রাখলাম। তারপর মনে মনে আল্লাহকে ডাকলাম। আল্লাহর নাম নিয়ে সেই কাগজে লেখা মন্ত্রটা 3 বার পড়লাম। বন্ধুরা, তৃতীয়বার পড়ার সাথে সাথে দুটো বোতলই ফেটে গেল। তারপর দুটো বোতল থেকেই আলো বের হতে লাগলো, সাদা ধোঁয়া বের হলো। তার কিছুক্ষণ পরেই দুটো বোতল থেকে দুটো প্রাণী বের হলো। পরীটির সাথে সাথে ছুটে গেল তাদের দিকে। তারপর তার বাবা মাকে পেয়ে সে সাথে সাথে জড়িয়ে ধরলো। বন্ধুরা, এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। একটা মেয়ে এতদিন পর তার বাবা মাকে কাছে পেয়েছে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। পরীটির বাবা মাও তাদের মেয়েকে জড়িয়ে ধরে কপালে, মুখে, ঠোঁটে চুমা খেতে লাগলেন। কিছুক্ষণ পর পরীর বাবা মা আমার দিকে তাকালেন, আমাকে বললেন, তুমি কি আমার মেয়েকে বাঁচিয়েছিলে? আমি বললাম, জি চাচা। তিনি আমার কাছে এলেন, আমার মাথায় হাত রাখলেন, বললেন, বাবা তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, আর আজকে আমাদেরকেও মুক্তি করেছো। তোমার মতো মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। তারপর তিনি আমাকে বললেন, আমার মেয়ে কি তোমাকে ভালোবাসে? আমি একটু লজ্জা পেলাম, কিছু বলতে পারলাম না। পরীটি তখন দৌড়ে এসে তার বাবার হাত ধরলো, বলল, বাবা এই মানুষটাকে আমি কখনোই ছাড়বো না, একে ছাড়া আমি বাঁচতে পারবো না। সে আমাকে নতুন জীবন দিয়েছে, আমি তাকে অনেক ভালোবাসি। পরীর বাবা আমার দিকে তাকালেন, অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি মানুষ আর আমার মেয়ে পরী, কিন্তু ভালোবাসার কোনো জাত নেই। তুমি যদি তাকে সারা জীবন সুখে রাখতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। বন্ধুরা, সেই কথা শুনে আমার বুকের ভিতর কি যে আনন্দ হলো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পরীটি আমার কাছে দৌড়ে এলো, আমাকে জড়িয়ে ধরলো, আমিও তাকে জড়িয়ে ধরলাম। তার বাবা তখন বললেন, বাবা একটা কথা, আমার মেয়ে যখন তোমার সাথে থাকবে তখন সে মানুষের রূপেই থাকবে, পরীর রূপে থাকবে না। তুমি যদি চাও সে তোমার সাথে এই পৃথিবীতে থাকুক তাহলে আমি তাকে সেই ক্ষমতা দিতে পারি, সে একজন সাধারণ মানুষের মতো তোমার সাথে থাকতে পারবে। আমি পরীটির দিকে তাকালাম, সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, তুমি কি চাও? সে বলল, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই, এই পৃথিবীতে তোমার সাথে থাকবো। আমি তার বাবার দিকে তাকালাম, বললাম, চাচা আমিও রাজি। বন্ধুরা, সেই রাত্রে আমরা সবাই মিলে আমার বাড়িতে ফিরলাম। মা দরজা খুলে দিলেন, আমার সাথে একটা মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন, বললেন, এই মেয়েটা কে? আমি বললাম, মা একে আমি ভালোবাসি, একে আমি বিয়ে করতে চাই। মা আরো অবাক হলেন, মেয়েটার দিকে তাকালেন। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে মুসকে মুসকে হাসলেন, বললেন, তাইলে ভিতরে আয়, কথা বলি। বন্ধুরা, সেই রাতে অনেক কথা হলো। পরীর বাবা মা সব বিষয় আমার মাকে বুঝিয়ে বললেন। মা সব শুনলেন। তারপর মা আমার দিকে তাকালেন, বললেন, আমি তো বলেছিলাম একটা বৌমা নিয়ে আসতে, এত সুন্দর বৌমা নিয়ে আসবি এটা তো কখনো ভাবিনি। বন্ধুরা, মার এই কথা শুনে সবাই হাসলো, পরীটিও হাসলো। সেই হাসি দেখে আমার মনে হলো এই পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মানুষ। এরপর আর বেশি দেরি হলো না, সেই সপ্তাহে আমাদের বিয়ে হয়ে গেল, ছোট করে সাদামাটা ভাবে। বন্ধুরা, বিয়ের রাতে সে আমার পাশে বসেছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি জানো আমি কখনো ভাবিনি আমার জীবনে এত সুখ আসবে। সে আমাকে বলল, আমিও ভাবিনি। একটা ছোট্ট বোতলের ভিতরে বন্দি থাকতে থাকতে মনে হচ্ছিল আর কোনোদিন এই পৃথিবীর আলো দেখতে পাবো না, কিন্তু তুমি আমাকে আলো দেখিয়েছো। আমি তাকে বললাম, এটা আসলে আল্লাহর রহমত, তিনি চেয়েছিলেন বলেই আমার জালে সেই বোতলটা উঠেছিল, তিনি চেয়েছিলেন বলেই তোমার সাথে
সাথে আমার দেখা হয়েছিল। সে আমার হাত ধরলো, বলল হ্যাঁ সব কিছুই তারই ইচ্ছা। বন্ধুরা, আজ আমাদের সংসার অনেক সুখের। আমার মা পেয়েছে তার স্বপ্নের বৌমা, আমি পেয়েছি এমন একজন জীবনসঙ্গী যেটা আমি স্বপ্নেও ভাবিনি, আর আমার পরিবউ পেয়েছে তার বাবা মাকে ফিরে। বন্ধুরা, জীবনে যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তখনও হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ একটা পথ বন্ধ করলে হাজারটা পথ খুলে দেন। শুধু সৎ থাকতে হবে, ভালো মানুষ হতে হবে, আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ঘটনাটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা যদি এরকম ঘটনাগুলো আরও বেশি বেশি শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। তো বন্ধুরা, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।